আমি বলবো না। ঠিক আছে। হ্যাঁ স্যার, আমরা লাইভে এসে গেছি, আপনি শুরু করুন। সুধী বাকি শ্রোতা প্রত্যেকে বন্ধুরা, একটু মাইকটা মিউট করে নেবেন। সুধী শ্রোতা বন্ধুরা, আমাদের নিয়মিত সাহিত্য সংস্কৃতি ভাষ্য আমরা আজ শুরু করতে চলেছি। আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম, ইতিহাসবিদ ও সংস্কৃতি গবেষক। রয়েছেন সাহিত্যিক রক্তিম ইসলাম। আজ আমাদের আলোচ্য বিষয় সিলেটি নাগরি লিপি ও বাংলা সাহিত্য। বলবেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। সাহিত্যিক রক্তিম ইসলাম তার সাহিত্য জীবন, তার সাহিত্য বোধ, ব্যক্তি জীবন নিয়ে কথা বলবেন। আমরা আমাদের পক্ষ থেকে রক্তিম ইসলাম মহাশয়কে যেভাবে দেখেছি, তার সাহিত্যের যে পাঠ নিয়েছি, সে কথা আমরা আমাদের মতো করে বলবো। বলবেন মুসা আলী, তার সাহিত্য থেকে পাঠ করা হবে আমাদের পক্ষ থেকে নেহা ও আমাদের বোন, ও আপনাদের কাছে কথাকার নেহারুল ইসলামকে তার ভাষণে উপস্থিত করবেন। সব নিয়ে আমরা এগিয়ে যাব সামনের দিকে। রাত 9টা নাগাদ আমাদের অনুষ্ঠান আমরা শেষ করতে পারবো বলে আশা করছি। আপনারা সঙ্গে থাকুন, আপনাদের অনুগ্রহ কামনা করি। আমরা কথা শুরুর আগে যে কথাটা শুধু একটু বলে নিতে চাই, অন্য দিনের আলোচনা এবং আজকের আলোচনাটা একটু অন্য রকমের সাহিত্য ভাষণে। আমরা এই যাবৎ একজন সাহিত্যিককে নিয়ে আলোচনা করেছি। আমরা মনে করি আমাদের সে আলোচনা একটা সম্পূর্ণ হয়নি। আরো অনেক অজস্র সাহিত্যিক রয়েছেন যাদের কথা আমরা আগামী দিনে আপনাদের কাছে বলবো। কিন্তু আমরা মনে করি সাহিত্য চর্চা শুধু সাহিত্যিককে নিয়ে নয়, তার বাইরেও তার আরো বহুমাত্রিকতা রয়েছে। সেই বহুমাত্রিকতার একটা দিককে আজ আমরা উপস্থাপন করতে চাইছি। আমরা যারা সাহিত্য চর্চা করি তারা একটা লিপিকে অবলম্বন করি। সাহিত্য মানেই তো লেখা, এবং লেখা মানেই হচ্ছে একটা লিপি। আমরা কখনো সেভাবে ভেবে দেখেনি, হয়তো কেউ কেউ দেখেছি, অধিকাংশ জনই কখনো ভাবেনি যে অ বলে আজকে লিখি, সেই অটা একদিনে লিখিত হয়নি, সেই ক একদিনে হয়নি। লিপিরও একটা ইতিহাস আছে, এবং লিপি একমাত্রিক নয়, লিপিরও নানা রকম ফের রয়েছে। আমরা বাঙালিরা যে বাংলা ভাষায় আজ লিখছি, যে বাংলা লিপিতে আজ লিখছি, সে লিপির বাইরেও অন্য ভাবেও আমরা লেখার চেষ্টা করেছিলাম। একটা সময় আমরা রোমান লিপিতে বাংলা লিখতে চেষ্টা করেছিলাম। ঠিক তেমনি করেই আমাদের এই বঙ্গদেশের একটা এলাকা সিলেট, সেখানে ঠিক আমরা যে লিপিতে লিখি সে লিপিতে তারা লেখেননি। নাগরিক লিপি যে লিপিতে তারা লিখতেন, সেই লিপির ধরনটা একটু অন্যরকম, এবং তাদের সাহিত্য চর্চার মধ্যেও একটা নিজস্বতা ছিল। সেই নিজস্বতা, তাদের নিজস্ব লিপি সংস্কৃতি, সব মিলিয়ে বাংলা সাহিত্য বা বাঙালি সাহিত্য সংস্কৃতি চর্চার অঙ্গনে যে নতুন মাত্রা তারা সংযোজন করেছিলেন, সেই মাত্রার কথাই আজ নিজের মতো করে উপস্থাপন করার জন্য আর এসেছেন আমাদের আহ্বানে সাড়া দিয়ে মোহাম্মদ আশরাফুল ইসলাম। আমি তাকে অনুরোধ করছি তার কথা বলার জন্য। মোহাম্মদ আশরাফুল ইসলাম, ঢাকা, বাংলাদেশ। ভাই শুরু করুন, শুরু করুন। আমাকে এতে দেখা যাচ্ছে না, এই জন্য আমি দেখা যাচ্ছে, আপনি শুরু করুন, কথা শুরু করুন, শোনা যাচ্ছে। ফুল স্ক্রিনে আসেনি। আচ্ছা, যাক, বিসমিল্লাহির রহমানির রহিম। স্যার, স্ক্রিনে তো ভিডিও আমি দেখতে পাচ্ছি না, আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমি এটাই বলছি আর কি, যে আমাকে তো স্ক্রিনে দেখা যায়, যাতে দেখতে পাচ্ছি আমি। আপনাকে দেখতে পাচ্ছি, স্ক্রিনে আমি নাই। আহ, সাইফুল্লাহ স্যারকে বলছি, আপনি কি দেখতে পাচ্ছেন স্যারকে? ভিডিও দেখতে পাচ্ছেন, ছবি? দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, হ্যাঁ। কিন্তু আমার এখানে স্ক্রিনে দেখাচ্ছে না কেন? বুঝতে পারছেন না তো? আমি আচ্ছা, উনি আমিও কথা শুরু করুন।
আপনার আপনার স্যার ভিডিওটা বন্ধ, মিউট নেই তো? না মিউট থাকলে আবার আপনি কি করে দেখবেন? আমি দেখতে পাচ্ছি, কিন্তু সবটাই দেখা যাচ্ছে। তাস, আমার মনে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, আপনি শুরু করুন। জি, আপনার কি হবে, শুরু করবেন? আহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুরু করবো। আমাকে হ্যাঁ দেখা মানে যাচ্ছে না। বিষয়টা হচ্ছে আমার এখানে স্ক্রিনে না দেখালে ইউটিউবে হুম। ছবিটা যাবে না, শুধু অডিওটাই যাবে। ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে একটু অপেক্ষা করুন, দেখে নেওয়া হবে। মানে আপনি স্যার একবার জাস্ট চেক করে নিন, আরেকবার মিউট আর আনমিউট করে নিন তো ভিডিওটা স্ক্রিনে টাচ করে। আশরাফুল ভাই, আরেকবার আপনি করুন তো। কি করবো? জানতো। এবার কি আসছে? আমি আমি কিন্তু দেখতে পাচ্ছি আমার। স্ক্রিনে আপনাকে দেখাচ্ছে না। আমি 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 দেখতে পাচ্ছি, সাইফুল্লাহ সব দেখতে পাচ্ছি এখানে। আপনারা স্ক্রিনে আমাকে দেখতে পাচ্ছেন। এবার কি দেখতে পাচ্ছেন? না। আমার তুমি এখান থেকে করা যাচ্ছে। হ্যাঁ, অফ করে অন করো। এবার আসছে কি? প্রথমে এসেছিল কি আপনার? হ্যাঁ প্রথমে মাঝে এসেছিল, ওই জন্য বললাম না মাথার দিকটা একটু কেটে যাচ্ছিল, হুম হুম। ঠিক করতে বলেছিলাম। কিন্তু এখন স্ক্রিনে ওনাকে দেখাচ্ছে না, বাকিদের তো সবাইকে দেখাচ্ছে। আচ্ছা, আশরাফুল ভাই, আপনি একবার আপনি স্যার বেরিয়ে যান তো, বলতে বেরিয়ে থাকুন, মাঝে হয়তো ঠিক হয়ে যেতে পারে। বন্ধ করো, বন্ধ করো। হ্যাঁ এসছে এসছে এসছে। ও যাক যাক যাক। মাঝে কিছু হয়তো প্রবলেম থাকতে পারে, নেটের হয়তো প্রবলেম থাকতে পারে, অটোমেটিক হয়তো ভিডিওটা অফ ঠিক করছে। আছে, আপনি শুরু করুন, কথা শুরু করুন, আশরাফুল ভাই কথা শুরু করুন। এবার কি আসছে? আমি কিন্তু আমাকে দেখতে পাচ্ছি না। স্যার আপনি শুরু করুন স্যার। অফ হয়ে গেছে, অফ অন করে নিন, অন করে নিন। আপনার অফ হয়ে গেছে। হ্যাঁ, এবার এবার দেখা যাচ্ছে। আচ্ছা, শুরু করুন, কথা শুরু করুন, কথা শুরু করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কলকাতা আলিয়া আলিয়া সংস্কৃতি, কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট আলিয়া সংস্কৃতির পক্ষ থেকে আয়োজিত আজকের এই অনুষ্ঠান, যারা আয়োজন করেছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা নিবেদন করে, যারা দেখছেন শুনছেন দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে, সবার প্রতি আমার শ্রদ্ধা এবং শুভকামনা। এর মাধ্যমে আমি আজকের আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি রীতিনাগরি বাংলা সাহিত্যে এর অবস্থান, রীতিনাগরি। তো আজকে মাসের শেষ, জানুয়ারি মাসের শেষের দিকে আছি এবং ফেব্রুয়ারি মাস শুরু হবে। এবং এই ফেব্রুয়ারি মাস হলো ভাষার মাস, বিশেষ করে আমাদের বাংলাদেশে বাংলা ভাষাভাষীদের জন্য ফেব্রুয়ারি মাস হলো একটা আপনার বড় উল্লেখযোগ্য মাস, যে মাসে আমাদের এই দেশে ভাষার জন্য লোকেরা জীবন দিয়েছিল। এবং এই ভাষা এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রূপ নিয়েছে 21শে ফেব্রুয়ারি। এবং এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা পালন করব এই মাসে। আমাদের বইয়ের মেলা হয় মাসব্যাপী, এই বছর হয়তো হবে না, কিন্তু বাংলা ভাষা নিয়ে আমাদের যে গৌরব, সেই গৌরব দিয়ে আমি আমার আলোচনা শুরু করতে চাই। যে আমাদের বাংলা ভাষা সেই খ্রিস্টপূর্ব যুগ থেকে, সেই গৌতম বুদ্ধের সময় থেকে আমরা দেখি যে এই বাংলা ভাষার চর্চা, এই গৌতম বুদ্ধ নিজে যে বর্ণমালা শিখেছিলেন, এর মধ্যে বাংলা বর্ণমালাও তিনি শিখেছিলেন বৈশ্বামিত্রের কাছে। তো এখন সারা পৃথিবীতে যে ভাষা গোষ্ঠী আছে, 4,000 ভাষা গোষ্ঠীর মধ্যে নিজস্ব বর্ণমালা সম্ভূত ভাষা আছে 150টির মতো। আর জনগোষ্ঠীর দিক থেকে আপনার বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা সব মিলে যে বাংলা ভাষাভাষী গোষ্ঠী আছে, তাদের অবস্থান জাতিসংঘে পঞ্চম অবস্থানে আছে। এবং এই যে পঞ্চম অবস্থানে থাকা, শুধু তাই নয়, একটি বিশেষ ব্যতিক্রমের কারণে আমি মনে করি যে এর সিরিয়াল আরো সামনে যাওয়ার অবস্থান বা শক্তি বাংলা ভাষা রাখে।
আর সেটি হলো যে বাংলা ভাষার দুইটি বর্ণমালা। একটি বর্ণমালা আমরা যেটি ব্যবহার করি বাংলা বর্ণমালা 50 হরফের, আরেকটি প্যারালাল আরেকটি বর্ণমালা, সেটি হলো সিলেটি নাগরি, আজকের যেটি আলোচ্য বিষয়। এবং একটি ভাষার দুইটি বর্ণমালা থাকা এটি কিন্তু আপনার ভাষাতাত্ত্বিক ইতিহাসে এবং জাতিসংঘের যে ভাষার ইতিহাসগুলো আছে সেই ইতিহাসে কিন্তু একটি ব্যতিক্রমী ঘটনা যে আমাদের রয়েছে দুইটি বর্ণ, এবং সে অর্থে বাংলা ভাষা এক অনন্য অবস্থানে বিচরণ করছে। এবং আমি মনে করি জাতিসংঘের সেই পঞ্চম অবস্থান থেকে আমাদের অবস্থান আরো সামনের দিকে যেতে পারে। আজকে আপনার যে বিষয় নিয়ে আমরা গর্বিত যে বাংলা ভাষার এই দুইটি বর্ণমালা যেহেতু একটি উচ্চারণ, বাংলা ভাষার যে উচ্চারণ সিলেটি নাগরিক একই উচ্চারণ, এই জন্য সিলেটি নাগরিকে আমরা যদিও ভাষা বলছি না, এটিকে লিপি বলছি, কিন্তু এর যে অবকাঠামোগত অবস্থান, এর যে সূত্রপাত যে সময় থেকে হয়েছে কয়েকশো বছর ব্যাপী এটি বিরাজিত ছিল। এবং আমরা 1549 সালে পাওয়া যে পুঁথি তালিভূষণ, এই সময় থেকেও যদি আমরা ধরি তাহলে দেখা যায় যে প্রায় 550 বছর যাবৎ এর মানে অবকাঠামোগত এবং প্রাতিষ্ঠানিক বিচরণ আমরা লক্ষ্য করি। কিন্তু এটি তো শুরু হয়েছে আরো আগে থেকে, এবং সেটি এর বয়স প্রায় 700 বছর, বাংলা ভাষার কাছাকাছি। এই সিলেটি নাগরি কি, সিলেটি নাগরি বা কেন এর নাম? বিশেষ করে বাংলাদেশের যে অংশটি বর্তমানে সিলেট, এটি কিন্তু একসময় আপনার 1874 সালে আসাম এবং সিলেট একসাথে ছিল। এজন্য সিলেট অঞ্চলটি তখন আসামের সাথে যুক্ত হয়ে তার একটি মানে সাংস্কৃতিক পরিবেশ গড়ে উঠেছিল। এবং সে সময়টায় দেখা যায় যে সিলেটে এবং আসামে এই ভাষাটি বা এই লিপিটি ব্যাপকভাবে সেখানে তখন চর্চা হতো। এবং এর যে আরো আগে, অনেক আগে থেকে শুরু হয়েছে, আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছি যে প্রায় 550 বছর এর মানে পাণ্ডুলিপি যা পাওয়া গেছে, প্রাচীন পাণ্ডুলিপি তালিভূষণ নামে একটি পাণ্ডুলিপি, এই সময় থেকে ধরলে কিন্তু এর বয়স 550। আর সেই ওই লেখার আরো আগে যে সময়টায় মানে সেটি ছিল দৃষ্টিতে এভাবে আসেনি, সেই সময়টায় ধরলে 700 বছরের আয়ুষ্কাল। তো এই লিপির বৈশিষ্ট্য হলো আপনার এটি মিশ্র একটি লিপি। আপনার উর্দু ভাষা যেমন আপনার ক্যাম্পের মধ্যে বিভিন্ন অঞ্চল থেকে আসা সৈনিকদের ভাষা হিসেবে গড়ে উঠেছে, সেরকম দেখা যায় যে এই সিলেটি নাগরিও আপনার বিভিন্ন ইয়ে থেকে এর হরফ সংগ্রহ করে এটি গড়ে উঠেছে। এর মধ্যে আপনার 14টি হরফ দেখা যায় যে সংস্কৃত দেবনাগরী থেকে আসছে, এবং 8টি হরফ দেখা যায় যে কায়িক লিপি থেকে এখানে আসছে, এবং এইভাবে দেখা যায় যে আরবি থেকে আসছে লিপি, এবং বাংলা লিপি আছে এর নিজস্ব। এই সব মিলে কিন্তু একটি সৃষ্টি হয়েছে। কিন্তু এর আকৃতি, এর যে আকৃতিটা কিন্তু ঠিক বাংলার মতো নয়। এর মাত্রাটা যদি বাদ দেওয়া যায় তাহলে কায়িকের মতো দেখা যায়। তো এই লিপিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটার আকৃতি কিরকম, দেখতে কিরকম। এই হলো সিলেটি নাগরি। আমি একটি পুঁথি থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হালতুন নবী পুঁথি, খুবই বিখ্যাত এবং খুবই জনপ্রিয় পুঁথি। এটি 1855 সালে ছাপা। এই পুঁথি থেকে আমি আপনাদেরকে 55 সালে 1855 লেখা এই যে লিপি, এখানে দাও এই যে লিপি আপনারা দেখলেন, এই লিপিটা অনেকটা চাইনিজ হরফের মতো যদিও দেখা যায়। আমার ছবি থাকতে হবে এমন কোনো ব্যাপার আছে? এই লিপিটা আপনার দেখতে যদিও চাইনিজ আলোচনায় বিঘ্ন হচ্ছে, মধ্যে কথাবার্তা চলে আসছে। তো আমি যেটা বলছিলাম যে এই লিপি দেখতে যেরকম একটু কঠিন মনে হয়, আসলে কিন্তু এর মানে এটা অত্যন্ত সহজ। এবং দেখা যায় যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন সিলেট বিজয় করলো, এই সিলেট বিজয়ের পরে এই লিপির উদ্ভব ঘটেছে বলে মনে হয়। কারণ সে সময় সিলেটে গৌর গোবিন্দের যে শাসনকাল ছিল, সেখানে সংস্কৃত ভাষা ছিল রাজভাষা হিসেবে,
এবং সংস্কৃত আপনারা জানেন যে এটা কখনোই জনগণের ভাষা হয়ে ওঠেনি, এটি একটা কঠিন ভাষা হিসেবে আপনার সবসময় চর্চিত হয়েছে। এবং এই সিলেটে ইসলাম ধর্ম প্রচারের পরে সেখানকার জনগণ সংস্কৃত ভাষায়, দেবনাগরী ভাষায় আপনার ধর্ম চর্চা করতে হতো, কারণ আপনারা জানেন যে ভাষার উপর একটা নিষেধাজ্ঞা কিন্তু ছিল, যে ভাষায়ং মানব শ্রুতা রৌরবং নরকং প্রজা, যে মানবের মুখের কথায় যদি আপনার এই আপনার চর্চা করা হয়, ধর্ম চর্চা করা হয়, তাকে রৌরব নরকে যেতে হবে। এই একটা নিষেধাজ্ঞার কারণে কিন্তু বাংলা ভাষা অনেকদিন পর্যন্ত আপনার তার বিকাশের এবং দেখা যায় যে এই সিলেটে হযরত শাহজালাল যখন আসলেন, তিনি বিজয় করার পরও সেখানে এই সাধারণ মানুষের মুখের ভাষা হিসেবে আপনার এই বাংলা ভাষায় ধর্মচর্চার বিষয়টি ওই নিষেধাজ্ঞার কারণে কিন্তু তখন আপনার প্রতিবন্ধক ছিল। তখন তারা কিন্তু দেখা যায় যে এই ধারার বিভিন্ন বর্ণমালা নিয়ে একটি নতুন ভাষা তারা সৃষ্টি করলো, এবং সেটি হলো সিলেটি নাগরি। এবং এই সিলেটি নাগরি, স্যার মাঝে একটু ডিস্টার্ব করছি, আমি রক্তিম সাহেবকে বলবো আপনার মিউট করে দিন, একটু প্রবলেম হচ্ছে। আপনি এখন মিউট করে দিন, আপনার যখন বলার থাকবে তখন আপনি আনমিউট করবেন। শুনতে পাচ্ছেন? পারি না এটা। আমি কয়েকবার করেছি, তারপর উনি নিজে থেকে বিষয়টা আনমিউট করছেন। আমি আরেকবার করছি, আপনি আর আনমিউট করবেন না। ঠিক আছে, ঠিক আছে স্যার, এবার আপনি শুরু করুন স্যার। জি, আমি যা বলছিলাম যে হযরত শাহজালালের মতো আল্লাহ সমসাময়িক মুসলমান ধর্ম প্রচারকগণ এই লিপিতে ধর্মমত লিপিবদ্ধ করতেন বলেও জানা যায়। তো আপনার এই এই যে বর্ণমালা, সিলেটি নাগরি বর্ণমালা, এটি হলো 32 হরফের, আর আমাদের বাংলা বর্ণমালা আপনারা জানেন যে 50 হরফের। তো এই 32 হরফ কিন্তু 50 হরফের প্যারালাল কাজ করে, এবং এটা দেখতে একটা মোর সায়েন্টিফিক মনে হয় যে 32 হরফ একই উচ্চারণের জন্য আপনার একাধিক বর্ণের ব্যবহার এখানে করা হয়। একাধিক বর্ণের ব্যবহার না করার কারণে এর হরফ সংখ্যা 32টি। তো এই 32টি হরফের মধ্যে আপনার স্বরবর্ণ 5টি আর 27টি হলো ব্যঞ্জন বর্ণ। আমি বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না। এই 32টি বর্ণের মধ্যে 8টি বাংলা বর্ণমালা থেকে গ্রহণ করা হয়েছে। 32টি বর্ণের মধ্যে সেটা হলো আ, জ, ধ, র, ল, অ, এই 6টি সিলেটি নাগরি নিজস্ব। আর 8টি হলো ই, ঘ, বর্গীয় জ, ঠ, ড, ঢ, দ, ডয়সন্ডর। এই 8টি হলো বাংলা বর্ণমালা থেকে। আর আপনার হসু, ব, ম, তালব্য, স, এই 4টি বর্ণ আফগান মুদ্রা থেকে নেওয়া হয়েছে। আর ক, খ, ফ, উ অক্ষরের উপর আরবির প্রভাব আছে। আর হলো হসু, এ, ব, ঘ, চ, ট, ত, থ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম, এই 14টি বর্ণের সঙ্গে দেবনাগরী ও কায়তি বর্ণের সাদৃশ্য আছে। বলে আরেকটি বিষয় হলো আরবি ফার্সি বর্ণের অনুকরণে সিলেটি নাগরিতে অবর্ণ নেই। আরবি ওয়াও বর্ণের অনুকরণে ও এর নিচে বিন্দু দিয়ে ওকে গ্রহণ করা হয়। সিলেটি নাগরিক ক, খ ও ফ এর উচ্চারণ আরবি কাফ, খে ও ফে এর মতো। এগুলি সিলেটের আঞ্চলিক উচ্চারণের সমতা রক্ষা করে। তো সিলেটি নাগরিতে দেবনাগরী আরবি প্রভাবজাত একটি বিশেষ বৈশিষ্ট্য হলো স্বরবর্ণের চিহ্নগুলো ব্যঞ্জন বর্ণের পরে বসে। আমরা এই যে কে কে যখন আমরা লিখি তখন ক এর পরে কিন্তু একার আসছে না, একারটা আসছে আগে। কিন্তু সিলেটি নাগরিতে কিন্তু এভাবে করেন, তারা একারটা পরে আসবে, ক এ, ক এ, তখন হবে কে কে। এইটুক পার্থক্য ওইখানে দেখা যায়। আর সিলেটি নাগরিতে আপনার জ্যোতি চিহ্নের যে ব্যবহার, এটা আপনার আমরা বাংলা ভাষায় যেমন জ্যোতি চিহ্নের ব্যবহার ইংরেজি থেকে আমরা গ্রহণ করেছি, ফলে সেখানে অনেকগুলো জ্যোতি চিহ্ন আছে। কিন্তু প্রাচীন বাংলা পুঁথিতে যে জ্যোতি চিহ্নের ব্যবহার, এক দাড়ি, দুই দাড়ি এবং তারকা চিহ্নিত যে জ্যোতি চিহ্ন ছিল, সিলেটি নাগরিতে কিন্তু সেই জ্যোতি চিহ্নের ব্যবহার লক্ষ্য করা যায়। আরেকটি বিষয় হলো যে সিলেটি নাগরিতে
আপনার যে সংখ্যার ব্যবহার, সেটা কিন্তু বাংলা সংখ্যা তারা ব্যবহার করছে। কোন বইয়ের পৃষ্ঠা পত্র বিন্যাস, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তারা বাংলা সংখ্যা যেটা আমরা দিই, নিউমারিকটা বাংলা থেকে তারা নিয়ে। আরেকটা বিষয় হলো যে সিলেটি নাগরিতে আপনার পত্রের পৃষ্ঠা বিন্যাস, অর্থাৎ আমরা বাংলা যেমন ব্রাহ্মী বাম থেকে ডান দিকে লিখি, সিলেটি নাগরিও ব্রাহ্মী বাম থেকে ডান দিকে লেখা হয়, কিন্তু বইয়ের পত্র বিন্যাস করা হয় খরুষ্টি পদ্ধতিতে, অর্থাৎ ডান থেকে বাম। এইখানে দেখা যায় যে একটা আরবি প্রভাব বা এর মধ্যে আছে, কারণ আরবিতে কিন্তু আপনার কোরআন শরীফে বা আরবিতে পৃষ্ঠা বিন্যাস ডান থেকে বাম দিকে হয়। সিলেটি নাগরির বইয়ের পৃষ্ঠা বিন্যাসটা ডান থেকে বামে খরুষ্টি পদ্ধতি। এইখানে বাংলার সাথে এর একটু পার্থক্য দেখা যায়। সিলেটে বিশেষ করে আপনার শ্রী চৈতন্য 1486 থেকে 1533 যে নবজাগরণ, হিন্দু নবজাগরণের সময় ব্যাপকভাবে দেবনাগরী লিপি সংস্কৃত চর্চা শুরু হলে মুসলমানরাও তখন তাদের নব উদ্ভাবিত সিলেটি নাগরিতে পুস্তক রচনা শুরু করে, এবং এই সময় থেকে তাদের সেই পুস্তক রচনার যে গতি, সেই গতি বৃদ্ধি পায়। এবং আমরা দেখি যে 1734-এর দিকে আপনার 1734-এ ম্যানুয়েল দ্য আসুমসাম, তিনি কিন্তু আপনার রোমান বর্ণমালা দিয়ে বাংলা ব্যাকরণ রচনার একটা উদ্যোগ নিয়েছিলেন। এটা দেখা যায় যে বাংলা ভাষার উপর তখন বাইরের একটা আধিপত্য সৃষ্টির চেষ্টা চলছিল। এবং 1757 সালে সিপাহী বিদ্রোহের পরে ইংরেজরা যখন আরো জেকে বসতো, এবং 1800 সালে যখন ফোর্ট উইলিয়াম প্রতিষ্ঠিত হলো, তখন বাংলা গদ্য সূচনা হলো। সিলেটি নাগরিতে কিন্তু গদ্য নেই। সিলেটি নাগরি আগে থেকেই কাব্যিক ধারায় চলে আসছে, এবং এখন পর্যন্ত সেটা কাব্যিক ধারাতেই আছে। এই গদ্য উত্তরণের কাজটি নিরীক্ষামূলকভাবে কিছু কিছু হচ্ছে, কিন্তু এখনো আপনার সেই কাব্যিক ধারাতে, অর্থাৎ প্রাচীন সনাতনী ধারাতে আছে। তো আমরা দেখি যে 1835-এ যখন আমরা ইংরেজরা ওই ফার্সি ভাষাকে রাজভাষা থেকে বাদ দিয়ে ইংরেজিকে রাজভাষা করলো, তখন কিন্তু সিলেটি নাগরিওয়ালারা দেখা গেল যে তাদের রচনায় আরো ব্যাপক জোরে সোরে তারা কাজ শুরু করলো। এবং তারা 1857-তে আপনার এই সিপাহী বিদ্রোহে আপনার দেখা গেল যে তখন ইংরেজরা একদম তাদের রাজদণ্ড তাদের হাতে নিয়ে নেয়, এবং এই কোম্পানি শাসনের অবসান ঘটিয়ে সরাসরি ব্রিটিশ রাজ নিজের হাতে ক্ষমতা নেয়। এই সময় আপনার সিলেটের এক ভদ্রলোক আব্দুল করিম, উনি আপনার লন্ডন থেকে সেই বিলাতে যে সিলেটি নাগরির আপনার ফন্ট তৈরি করে নিয়ে আসে। এবং এই সিলেটে বা ঢাকায় আমাদের প্রেস যখন প্রথম শুরু হয়, এর প্রথম দিকেই এই আব্দুল করিম আপনার বিলাত থেকে এই ফন্ট তৈরি করে নিয়ে আসার ফলে সিলেটি নাগরিতে এক ব্যাপক আপনার শুরু হয়, বিপ্লব শুরু হয়। এবং সেখানে যত পাণ্ডুলিপি ছিল, সে বেশিরভাগ পাণ্ডুলিপি তখন ছাপা হয়ে যায়। এবং এর ফলে এখন সিলেটি নাগরিতে কিন্তু হাতে লেখা পাণ্ডুলিপি খুব একটা দেখা যায়। তো পাণ্ডুলিপি বিষয়ে আমি শেষের দিকে আরো সামান্য বলবো। তো এই যে একটি অবস্থান, সেই অবস্থানের কারণে কিন্তু সিলেটি নাগরি, আপনারা জানেন যে এই সময়টায় ফোর্ট উইলিয়াম প্রতিষ্ঠার পরে আপনার এই গদ্য যে বাংলা গদ্যের যে সূচনা হলো, সেই সংস্কৃত আশ্রয়ী গদ্যকে মোকাবেলা করার জন্য সে সময় কিন্তু দুভাষী পুঁথি আপনার তখন দেখা গেল যে রচনা শুরু হলো। মুসলমান লেখকগণ দুভাষী পুঁথি রচনায় তারা মনোযোগ দিলেন, এবং এই মনোযোগের ফলে তখন কিন্তু ব্যাপকভাবে আপনার শত শত পুঁথি, সেই কলকাতার সেই বটতলার কথাই বলেন বা ঢাকার চকবাজারের কথাই বলেন, এই পুঁথি কিন্তু তার তখন শুরু হয়েছিল। আর সিলেটি নাগরিও কিন্তু সেই দুভাষী ধারারই একটি অবস্থান দেখা যায়। এটি বরঞ্চ দুভাষীর চেয়ে আরো বলা যায় বহুভাষী, কারণ এর মধ্যে বিভিন্ন ভাষার প্রভাব রয়েছে। ফলে এই সিলেটি নাগরি এই সময়টা ব্যাপক উন্নয়ন ঘটে, এবং এই 1860 থেকে একেবারে 1971 সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন যে সিলেটের যে সর্বশেষ যে প্রেসটি ছিল, সেই প্রেসটিকে যখন আপনার শেষ করে দেওয়া হয়, ধ্বংস করে দেওয়া হয়, ঠিক সেই সময় থেকে সিলেটি নাগরি আপনার স্থবির হয়ে পড়ে। তো দুঃখের বিষয় যে পাকিস্তান আমলে 1947 থেকে 1971 পর্যন্ত সিলেটি নাগরির তেমন কোনো আপনার চর্চা আমরা দেখি না। সেই সময়টা একাডেমিক কিছু বিশ্লেষণ হয়েছে, কিছু প্রবন্ধ লেখা হয়েছে,
কিন্তু সিলেটি নাগরিক পুনরুজ্জীবন বা এটাকে ব্যাপকভাবে করার কোনো উদ্যোগ আমরা পাকিস্তান আমলে লক্ষ্য করি। বাংলাদেশ আমলে দেখা যায় যে 1978 সালে আপনার চৌধুরী গোলাম আকবর সাহিত্য ভূষণ এই ভদ্রলোক সিলেটি নাগরিক পরিক্রমা নামে একটি বই রচনা করেন এবং এর মাধ্যমে কিন্তু আবার একটা রিস্টার্ট হয় বাংলাদেশ আমলে। এবং বাংলাদেশ আমলে আমরা দেখি যে আপনার সিলেটের ডক্টর গোলাম কাদির সাহেব তিনি আপনার এই নাগরিতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1983 সালে মানে ডক্টরেট করেন এবং তার সেই বইটি 1999 সালে আপনার এই বাংলা একাডেমি থেকে এটি প্রকাশিত হয়। এই তাহলে সিলেটি নাগরিতে দেখা গেল একজন ডক্টরেট করলেন। এর পরবর্তীতে আপনার পশ্চিমবঙ্গে সেখানে আসামে ডক্টর মুসাব্বির চৌধুরী উনি নাগরিতে ডক্টরেট করেন। এরপরে আমাদের বাংলাদেশে আরো পরবর্তীতে ডক্টর মোহাম্মদ সাদিক উনি আপনার 2005 সালে দেখা যায় যে তিনি আপনার সিলেটি নাগরিতে ডক্টরেট করেন। ফলে সিলেটি নাগরিতে আপনার এই স্বাধীনতা উত্তরকালে আমাদের বাংলাদেশে দেখা যায় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে এর একটা ব্যাপক চর্চা আমরা লক্ষ্য করি। এবং এই সময়কালে আর যারা নাগরিতে যেমন সিলেটের আপনার আমিনুর রশিদ চৌধুরী আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী সাহেবের ভাই আমিন রশিদ চৌধুরী উনি কিন্তু সিলেটি নাগরিক খুবই একজন বড় পৃষ্ঠপোষক ছিলেন এবং তিনি সিলেটি নাগরিক একাডেমি করার জন্য তিনি জমি দান করেন এবং তিনি সেখানে নাগরিতে সাইনবোর্ড স্থাপন করেন। যদিও সাম্প্রতিক সময়ে দেখা যায় যে সিলেটি নাগরিক আপনার চর্চা আরো এগিয়েছে, তারা সেখানে আপনার স্তম্ভ করেছে, নাগরিক চত্বর তারা স্থাপন করেছে। তো এই সিলেটি নাগরিক কিন্তু পরবর্তীতে আমরা দেখি যে ইউরোপে এর একটি চর্চা শুরু হয়ে যায় এবং সেই ইউরোপীয় যে চর্চাটি হয় সেই চর্চার মধ্যে আমরা বিশেষ করে কয়েকজনের নামকে আমরা এখানে উল্লেখ করতে পারি। তারা হলেন সুলুয়েট উইলিয়ামস ও জেমস লয়েড। এরা এই লিপির একটি পিসি ফন্ট আবিষ্কার করেন এবং তারা সেখানে স্টার নামে একটা প্রতিষ্ঠান করেন, অর্থাৎ সিলেট ট্রেশন এন্ড রিসার্চ এই নামে তারা একটা প্রতিষ্ঠান করেন ওইখানে। এছাড়া বিলাত প্রবাসী এম এ জলিল ও এনায়েত চৌধুরী আরো একটি কম্পিউটার ফন্ট আবিষ্কার করেন। বাকিংহামে আপনার শফিক আলী ও মুক্তিযোদ্ধা এম এ হামিদের প্রচেষ্টা একটি প্রজেক্ট হয় এবং 2000 সালে দেখা যায় বাকিংহামে সিলেটি নাগরির উপর একটি আন্তর্জাতিক সেমিনার। এভাবে ইউরোপীয় কান্ট্রিতে আপনার দেখা যায় যে সিলেটি নাগরি আপনার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। আর ভারতবর্ষে আপনার দেখা যায় যে আপনার এই লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া আপনার এই যে লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া যেটা হয়েছিল সেই লিঙ্গুইস্টিক সার্ভেতে কিন্তু সিলেটি নাগরিক প্রসঙ্গ দেখা যায়। জর্জ গ্রিয়ারসন এই লিঙ্গুইস্টিক সার্ভেটা করেছিলেন, তখন কিন্তু তিনি সিলেটি নাগরিক সম্পর্কে তিনি মতামত দিয়েছেন। 1930 সালে পাটনায় অল ইন্ডিয়া ওরিয়েন্টাল কনফারেন্সে প্রাচ্যবিদ্যা মহার্ণব নগেন্দ্রনাথ বসু সিলেটি নাগরিক বিষয়ে তার মতামত তুলে ধরেন। যাদবপুর সাম্প্রতিক সময়ে আপনার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডক্টর অনুরাধা চন্দ্র এশিয়াটিক সোসাইটি বাংলাদেশের সাথে এই বিষয়ে তিনি কাজ শুরু করেন। এইগুলি আরো অনেক কথা আছে, আমার আলোচনা যেহেতু সংক্ষিপ্ত আমি সবার কথা সেখানে তুলে ধরতে পারছি না, দুঃখিত। অনেকে হয়তো আমাকে ভুল বুঝবেন না, কারণ এটা ডিটেল আলোচনার জায়গা নয়, এটি একটি বক্তব্য যেহেতু শুধু, তাই এখানে আমি সংক্ষিপ্তভাবে বিষয়টি তুলে ধরছি। কথা হলো যে এই যে সিলেটি নাগরি, এই সিলেটি নাগরিতে 161টি বই রচিত হয়েছে। এই 161টি বই যে লিপিতে রচিত হয়েছে, বাংলা ভাষা আমরা যারা পড়ি এবং পড়াই, আমরা যদি এই নাগরি না শিখি, এই লিপি না শিখি, এই 161টি বই যদি আমরা না পড়ি, তাহলে তিনি কিন্তু বাংলা সাহিত্যে অসম্পূর্ণ থেকে, এবং এই অসম্পূর্ণ থেকে মুক্ত হওয়ার জন্য আমি মনে করি এই সিলেটি নাগরি নিয়ে ব্যাপক আলোচনা হওয়া দরকার, ব্যাপক ভিত্তিক আলোচনার অবকাশ রাখে। এবং সেই জন্য বাংলা সাহিত্যে আমি মনে করি বাংলা সাহিত্যের লিপির পাঠ যদি লিপি সংক্রান্ত লিপির হিস্ট্রি যেখানে পড়া
লিপির গতি প্রকৃতি যেখানে আছে, সেখানে একটি চ্যাপ্টার অবশ্যই আমি মনে করি যে এটা পাঠ্যসূচির ভিতরে থাকা উচিত, এই সিলেটি নাগরি। এবং এই সিলেটি নাগরি আমি দীর্ঘ 35 বছর যাবৎ এর চর্চা করে আসছি। আমি যদিও আমার বাড়ি সিলেট নয়, আমার বাড়ি কিশোরগঞ্জে, কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে প্রথমে এই বর্ণমালা শিখতেছিলাম। এই সিলেটি নাগরি শুধু সিলেটেই নয়, সিলেট, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, আসামের কাছাড় এবং ত্রিপুরা, এইসব এলাকায় কিন্তু এর বিচরণ লক্ষ্য করা গেছে। বা এইসব এলাকা থেকে আমি কিশোরগঞ্জ থেকে আমি সেই 150 বছর আগের আপনার পাণ্ডুলিপি এবং আপনার ছাপা বই আপনার 6-7টি আমি উদ্ধার করি। এবং এখনো আমাদের কিশোরগঞ্জে কিছু লোক আছে সিলেটি নাগরি যারা পাঠ করতে জানে বা পড়ে। দুঃখের বিষয় হলো যে এই লিপিতে আপনার যেসব বই রচিত হয়েছে, যদিও বেশিরভাগ বই ধর্মীয়, কিন্তু আপনার এর বাইরেও কিন্তু এর কাজ রয়েছে। ধর্মীয় কাজের বাইরেও এর আপনার যে বিচরণ রয়েছে, সেই বিচরণটি কিন্তু আপনার খুবই উল্লেখযোগ্য। এবং সেটি হলো যে সঙ্গীতের ধারায় আপনার অনেক অনেক বই রচিত হয়েছে। হ্যাঁ, সরি। তো এই সঙ্গীতের ধারায়ও আপনার বিশেষ করে আপনার এই সিলেটি নাগরিতে সিরাতের যে, অর্থাৎ নবীর জীবনী কেন্দ্রিক যে বই, এই লাইনে বই কিন্তু অনেক বেশি রচিত হয়েছে। এর মধ্যে আপনার প্রায় 30টি পুঁথি আছে, বই আছে এই সিরাত বিষয়ক। এর মধ্যে হালতুন নবী খুবই বিখ্যাত। 1798 সালে জন্মগ্রহণকারী মোহাম্মদ সাদেক আলী এটি রচনা করেন। এরপরে আলতুন নূর মুন্সি বুরহানুল্লাহ উনি রচনা করেন। মাজেজাতুন নবী হাজি মোহাম্মদ ইয়াসিন এটি রচনা করেন। ওসিয়তুন নবী মুন্সি জাফর আলী, আশিকে খুদা হুব্বে রসুল শাহ মোহাম্মদ ইয়াসিন। তরিকুন নবী সেটা রচনা করেছেন মাজহারুল হক। সাফাতুন নবী, প্রতিটি লেখকের নাম পাওয়া যায়নি। হরিন নামা, এটি ওর নাম পাওয়া যায়নি। আখের তোরান হাতিমুর রহমান, এটি একটি সিরাত রচিত। নূর নসিহত 1819, সৈয়দ নূর, এই প্রতিটি রসুল প্রীতি আধ্যাত্ম সাধনা ভাব ফুটে উঠেছে। মুফিদুল মুমিনিন মুন্সি ইরফান আলী, সদসি মসলা আব্দুল করিম, যে আব্দুল করিমের কথা আপনাদেরকে বলছিলাম, যে তিনি আপনার এই বিলাত থেকে টাইপ প্রস্তুত করে ছাপাখানা স্থাপন করেন। তারপরে জঙ্গনামা ওয়াহেদ আলী, তারপরে আবু শামা, এই গ্রন্থেরও লেখকের নাম পাওয়া যায়নি। এভাবে দেখা যায় যে প্রায় 32 মতো বই আপনার। কিন্তু এর বাইরে আধ্যাত্ম সাধনা এবং বিশেষ করে আপনার সঙ্গীতের দিকে অনেক বই রয়েছে। এই বইগুলির মধ্যে আপনার কয়েকজন কবি গানের নিজস্ব ধারা ও রাগ প্রবর্তন করেছেন। এদের মধ্যে বিশেষ করে মনিরুদ্দিনের উরুফে দইখুরা মুন্সি, তার হলো দইখুরা রাগ। শীতালং শাহ, বই শীতালঙ্গী রাগ ও রাগনামা। মুন্সি বুরহানুল্লাহ উরুফে চেরাগালি, বই হলো রাগনামা। ফাজিল নাসির, বই রাগনামা। ভবানন্দ, বই রাগ হরিবংশ। এই যে রাগ হরিবংশ, এই একটি বইয়ে আপনার 200-র মতো রাগ আছে। এই যে আপনার গানের রাগ বা সুর, ছন্দ, এগুলি নিয়ে যে বিশাল কর্মকাণ্ড, এর এক একটা বিষয়ের উপর আমি মনে করি এক একদিন আলোচনা হলে বিষয় ধরে ধরে আপনার নাগরি সম্পর্কে একটা হালকা ধারণা অন্তত মানুষের মধ্যে সৃষ্টি হবে। এই যেটি বলছিলাম আপনাদেরকে, যে এই আপনার সঙ্গীতের ধারায় অনেক অনেক বই আছে। এবং সিলেটি নাগরির রাষ্ট্রীয় স্বীকৃতিটা কোন পর্যায়ে ছিল, একটা মানে প্রশ্ন অনেকের মনে উদয় হতে পারে। এটা কি রাষ্ট্রীয় সীমানার বাইরেই ছিল? না। এক নম্বর হলো যে আমরা যেটা দেখি যে আফগানদের যে মুদ্রায় আপনার এই সিলেটি নাগরির যে অবস্থান পাওয়া গেছে, এবং আফগানরা কিন্তু একসময় সিলেটে আপনার তারা শাসনও করেছে। আপনারা জানেন যে একেবারে ইসলাম খান চিশতি যখন গোটা বাংলাদেশ জয় করে, সে সময়টাও কিন্তু কাজা উসমান খান লুহানি সিলেটের দৌলম্বপুরে তিনি শাসন করতেছিলেন। এবং 1611 সালে দেখা যায় যে তিনি সেখানে আপনার তার পতন হয়। এরপরে আপনার এই সিলেটি নাগরির অবস্থান আমরা দেখি যে ব্রিটিশ আমলে আপনার কিছু দলিল পাওয়া গেছে, যে দলিলগুলি সিলেটি নাগরিতে লেখা হয়েছে। এবং সেই দলিলে যে নাম দস্তখত দিয়েছে
সেটাও নাগরিতে দিয়েছে। এবং যেহেতু দলিল রেজিস্ট্রি হয়েছে নাগরিতে, ফলে এটা রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত ছিল। এটা বলাই বাহুল্য, এটা বোঝাই যায় যে তখন সেটা আহ, আহ, অফিসে, আমার তো মনে হয় মামলাতে আরজি ইত্যাদিও সেই নাগরিতে লেখা হয়েছে, যেহেতু দলিলও পাওয়া গেছে। এভাবে আপনার দেখা যায় যে সিলেটি নাগরি আপনার ব্যাপকভাবে তার অবস্থান ছিল। এবং 71 সালে সিলেটি নাগরির সর্বশেষ প্রেসটি আপনার পাক বাহিনী ধ্বংস করে দেওয়ার ফলে এর যে গতি থেমে গিয়েছিল, সেই গতিটি পুনরায় আবার আপনার আমাদের সামনে চলে আসছে। এবং আমরা দেখতে পাই যে এখন আপনার সিলেটি নাগরি আপনার নতুন করে এই যে আপনার ডক্টর গোলাম কাদের সাহেবের বইটি ছাপা হলো, তারপরে ডক্টর মোহাম্মদ সাদেক সাহেব যে গবেষণা করেছেন, সেটি আপনার আসাম বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি করেছেন। ওনার সেই গবেষণা কর্মটি আপনার সিলেটি নাগরি ফকিরি ধারার ফসল, এটি কিন্তু এশিয়াটিক সোসাইটি থেকে আপনার এটি প্রকাশিত হয়েছে, এশিয়াটিক সোসাইটি থেকে 2008 সালে। এরপরে আপনার এছাড়াও আপনার সিলেটের একজন ভদ্রলোক আপনার মালিক আনোয়ার, উনি সিলেট ভাষা বৈচিত্র্য ও শব্দ সম্পদ এ নামেও একটি বই রচনা করেছেন। এবং এখন আপনার ধরেন আমি নিজে আপনার 2003 সালে আমার লেখা এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত বাংলা পিডিয়া নামক বিশ্বকোষে আমার এই সিলেটি নাগরিক বিষয়ক এন্ট্রি স্থান পায়। যদিও আমি আপনার গত 35 বছর যাবৎ দেশের জাতীয় পত্রিকায়, বিশেষ করে ইত্তেফাক, ইনকিলাব, আপনার এরপরে দৈনিক সংগ্রাম, এরপরে আপনার আজকে আরো অন্যান্য পত্রিকায় আপনার, এবং চলচ্চিত্র প্রকাশন অধিদপ্তরের সচিত্র বাংলাদেশ, নয়া দিগন্ত পত্রিকা, দৈনিক নয়া দিগন্ত, সচিত্র বাংলাদেশ, এরপরে সিলেটের জালালাবাদ বার্ষিকী, সেই বার্ষিকীতেও আমার লেখা ছাপা হয়েছে। এবং দেখা গেল যে বাইরে থেকে হলেও আমি এই নাগরিক পুনরুজ্জীবনে আপনার এখন থেকে 26 বছর আগে আমি যে সমস্ত পরামর্শগুলি দিয়েছিলাম, সেই পরামর্শগুলো, লিখিত পরামর্শ যেগুলি ছাপা হয়েছে ওই সময়, সেই পরামর্শগুলো ক্রমে আমি দেখতে পাচ্ছি যেগুলি বাস্তবায়ন হচ্ছে, এবং এটা একটা ভালো লক্ষণ। এবং সিলেটি নাগরিতে এখন আপনার ফন্ট তৈরি করা হয়েছে, সেই ফন্ট তৈরির ফলে আপনার এটি এখন আধুনিক যে আপনার যুগ, আধুনিক যুগ ধারায় এই ফন্ট আপনার আপনার এই ফন্টের কারণে সিলেটি নাগরিকে চর্চা করা আরো সহজ হয়েছে। এবং সাম্প্রতিক সময়ে আপনার ঢাকা আজিজ সুপার মার্কেটে উৎস প্রকাশনী নামে একটি প্রকাশনী প্রতিষ্ঠান, তারা কিন্তু আপনার এই সিলেটি নাগরিক পুস্তক বা বই 25টি বই তারা পুনর্মুদ্রণ করে। এবং তারা আপনার পুনর্মুদ্রণের সময় তারা যে কাজটি করেছে সেটি হলো একটা বাইলিঙ্গুয়াল ফর্মে, এক পাশে নাগরিক এবং আরেক পাশে আপনার এটা বাংলা। ফলে আপনার সিলেটি নাগরি বর্ণমালার বই না পড়েও কেউ সেখান থেকে কিন্তু আপনি নাগরি শিখে ফেলতে পারেন। এবং সিলেটি নাগরি সম্পর্কে কিন্তু একটি প্রবাদ আছে যে সিলেটি নাগরি 2.5 দিনে শিখা যায়, 2.5 দিনে শিখা যায়। তো 2.5 দিনে শিখা যায়, আসলে এটা যদি কেউ সিরিয়াসলি চেষ্টা করে তাহলে কিন্তু সে শিখতে পারবে, সেই শেখার সুযোগ কিন্তু তার আছে। এবং এই যে এই 25টি বই পুনর্মুদ্রণ করা, এর মাধ্যমে আমি মনে করি যে সিলেটি নাগরি পুনরুজ্জীবনের পথে ধাবিত হচ্ছে। এবং ইতিমধ্যেই আপনার এই নাগরিক শিক্ষার জন্য সিলেটে একটি একাডেমি হয়েছে, এবং সেখানে নাগরিক শিক্ষার জন্য ক্লাস নেওয়া হয়, এবং এইভাবে কিন্তু কাজ চলছে। ফলে আমি তালিব হোসেন যে বইটির কথা বলছিলাম 1549, তো এখানে আপনার আরেকটি কাজ হয়েছে সিলেটি নাগরিতে, একটা ডক্টর মোহাম্মদ সাদিক, মোহাম্মদ নিজামুদ্দিন, মোহাম্মদ মামুন রশিদ, এরা মিলে আপনার কোরআন শরীফের যে শেষ পারা, সেই পারাটিকে সিলেটি নাগরিতে তারা মানে করেছেন। এটি আরেকটি কাজ হয়েছে এই সময়ের মধ্যে। তো তো এই সিলেটি নাগরি নিয়ে এই ছিল আমার মোটামুটি কথা। আমি আশা করব যে আগামী দিনে এই সিলেটি নাগরি
ব্যাপকভাবে পঠিত হবে এবং এর যে 161টি বই আছে এই বইগুলি আপনার চর্চা হবে। সর্বশেষ যে পাণ্ডুলিপিটি পাওয়া গেছে সিলেটি নাগরির, সেটি আমাদের কিশোরগঞ্জ জেলার ভৈরব থেকে। আমি আগেই বলছিলাম এই সম্পর্কে আমি হয়তো সামান্য তথ্য আপনাদেরকে দিব। এই পাণ্ডুলিপিটি সেখান থেকে উদ্ধার করেছেন আপনার মোহাম্মদ শফিকুর রহমান। আহ, শফিক ভৈরবের একজন বিশিষ্ট ব্যক্তি। তিনি সেখানকার ইতিহাস নিয়ে একটি বইও লিখেছেন। এই ভৈরব উপজেলার সাদেকপুর গ্রাম থেকে এই শফিকুল ইসলাম এই বইটি উদ্ধার করেছেন। সেই বইটির নাম হলো আপনার নসব নাম। এটি হাতে লেখা পাণ্ডুলিপি। তো এই হাতে লেখা পাণ্ডুলিপি আমি আগেই বলেছি আপনাদেরকে যে সিলেটি নাগরিতে হাতে লেখা পাণ্ডুলিপির সংখ্যা এখন আর পাওয়া যায় না, কিন্তু সর্বশেষ পাণ্ডুলিপিটি এইখান থেকে উদ্ধার হয়েছে। এর শেষ দিকে লেখক নাগরিকা তালিম বাংলা হরফ কি নিচে এই লিখে আপনার উনি আবার কথাগুলি লিখেছেন ভিতরে আপনার আরবিতে লিখেছেন, আরবি আর নাগরিতে লিখেছেন, কিন্তু এখানে তিনি এই কথাগুলি লিখেছেন আরবি হরফে বা উর্দুতে, যে নাগরিকা তালিম বাংলা হরফ কি নিচে লিখে তিনি নাগরি হরফ এবং বাংলা হরফ পাশাপাশি দিয়ে যেটা শেখানোর চেষ্টা করেন। তবে এই পাণ্ডুলিপিটি একটু জটিল প্রকৃতির। আমি এটার অনুবাদের কাজ করছি এবং এই পাণ্ডুলিপিতে হরফের যে বিন্যাস এখানে একটু আলাদা বৈচিত্র্য দেখা যায়, যে নাগরি লিপির যে স্টাইল। আরেকটা কথা আমি ফাঁকে বলে রাখি আপনাদের, যে ছাপার হরফে আসার ফলে নাগরি হরফের মূল যে স্টাইল বা বৈশিষ্ট্য সেটা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ক্ষুণ্ণ হয়েছে, এবং এই জন্য এই যে মূল ধারার যে আপনার ইয়াগুলো আছে সেগুলো সংরক্ষণ করা এখন জরুরি। এবং অন্যান্য পুঁথি সাহিত্যের ন্যায় সিলেটি নাগরির পাণ্ডুলিপি এবং ছাপা বই যেখানে যেটা আছে সেটা সংগ্রহ করা এবং তালিকাভুক্ত করা এবং একে সম্পাদনা করা, এর মাধ্যমে নাগরি সাহিত্য বিকশিত হতে পারে এবং নতুন লোক যারা এটা চর্চা করবেন একটা গোপনীয় ভাষা হিসেবেও কিন্তু এটা চর্চা করতে পারেন। যে এই বর্ণমালায় যখন তিনি এটা লিখবেন আরেকজন এটা যিনি জানেন না তিনি পড়তে পারবেন না, ফলে এটা কিন্তু আপনার এই একটা গোপনীয় সাংকেতিক ভাষা হিসেবে ব্যবহারও সুযোগ আছে। তো আমি আজকে এই সিলেটি নাগরি সম্পর্কে এই সংক্ষিপ্ত কথা বললাম এবং এই নাগরির সাথে যারা এখন জড়িত আছেন, যারা কাজ করছেন দেশে বিদেশে, সবাইকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে এই বিষয়ে বিস্তারিত গবেষণা যাতে হয় এবং সিলেটের জনগণ যেন আরো এগিয়ে আসে এবং নাগরি যারা চর্চা করে তাদেরকে যেন পুরস্কার দেওয়ার মাধ্যমে তাদেরকে উৎসাহিত করা হয়। এভাবে আমার মনে হয় নাগরি চর্চা পুনরায় ফিরে আসবে। আর বিশেষ করে আজকে যারা এই অনুষ্ঠান আয়োজন করলেন, এই সংস্কৃতি সংসদ, কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি সংসদ, তারা সাম্প্রতিক সময়ে সাহিত্যের মাঠে যে ব্যাপক বিচরণ শুরু করেছেন, যে উদ্যম আয়োজনের সাথে তারা কাজ করে যাচ্ছেন, আমি নিজে তাদের দ্বারা অনুপ্রাণিত এবং আমি আশা করব যে তারাও এই কাজে এগিয়ে আসবেন এবং বিশ্ববিদ্যালয়ে সরাসরি ছাত্রদের সামনে যারা নাগরিক বিশেষজ্ঞ আছে তাদের মাধ্যমে যদি আপনার পাঠদান করা যায় তাহলে তারাও হয়তো উৎসাহী হবে। এভাবে আমাদের বাংলা ভাষার যে গৌরবের কথা আমি প্রথম দিকে বলছিলাম, যে জাতিসংঘের 5টি ভাষার মধ্যে বাংলা ভাষার যে অবস্থান, সেই অবস্থানকে আরো সংহত করার ক্ষেত্রে আমরা প্রত্যেকেই যে যেখানে আছি সেখান থেকে ভূমিকা রাখবো এবং সিলেটি নাগরি একটি বাড়তি বৈশিষ্ট্য হিসেবে এর সাথে যুক্ত হয়ে আমাদের সেই প্রচেষ্টাকে আরো উজ্জ্বল করবে সেই কামনা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে মাফ করবেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ধন্যবাদ জানাচ্ছি না, আনুষ্ঠানিক ধন্যবাদের পর্ব আমরা পরে আসব। কৃতজ্ঞতা আমাদের আলোচক মোহাম্মদ আশরাফুল ইসলামের প্রতি। এই বাঙালি সংস্কৃতির একটি অন্য অধ্যায়, যে অধ্যায় আমাদের কাছে ততটা পরিচিত ছিল না, তিনি সে বিষয়ে আমাদেরকে অবগত করলেন। সিলেটি নাগরি আমাদের চর্চার বিষয় হোক এটা তিনি আকাঙ্ক্ষা করেছেন, আমরা তার আকাঙ্ক্ষাকে মূল্য দেওয়ার চেষ্টা করব। আমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে সেটা আমরা একেবারে আলোচনার শেষ পর্যায়ে আসবো। শ্রোতা বন্ধুরা আপনাদের প্রশ্ন বা জিজ্ঞাসা রাখবেন।
আপাতত আমরা আমাদের অনুষ্ঠানের যে দ্বিতীয় পর্ব অর্থাৎ সাহিত্য পাঠ এবং সাহিত্যিকের সঙ্গে মুখোমুখি আলাপ সেই পর্বে যাব। তার আগে আমি আগেই বললাম আজকে আমাদের মধ্যে রয়েছেন বিখ্যাত কথাকার কবি রক্তিম ইসলাম। আমরা কবি কথাকার রক্তিম ইসলামকে সবটাই আজ এখানে পেশ করতে পারবো না। আমরা জানি রক্তিম ইসলামের সাহিত্য কৃতির মধ্যে উপন্যাস রয়েছে, কবিতা রয়েছে, তবে আমরা তাকে বিশেষ করে চিনি তার গল্পের জন্য। সেই গল্প নিয়েই মুখ্যত আমরা তাকে আজ চিনে নেওয়ার চেষ্টা করব। তার সৃষ্টি ভুবনের বহুমাত্রিকতার কথা মাথায় রেখেও মুখ্যত তার গল্পকে নিয়েই আমরা আজ নিজেদেরকে সন্তুষ্ট করব, নিজেদের অভিনিবেশকে গল্পের অঙ্গনে রাখার চেষ্টা করব। আগামী দিনে আমাদের এই আলোচনার পথ ধরে যারা আগ্রহী তারা তার কবিতার সঙ্গে তার উপন্যাসের সঙ্গে পরিচিত হতে পারবেন। আমরা আজকে পাঠকের দরবারে কথাকার তারও মধ্যে আরো সংক্ষিপ্ত করে গল্পকার রক্তিম ইসলামকে উপস্থাপন করার জন্য গল্পকার রক্তিম ইসলামের সঙ্গে পাঠকের প্রাথমিক পরিচিতি করিয়ে দেওয়ার জন্য আমাদের মধ্যে পেয়েছি আর এক কথাকার মুসা আলীকে। আমি মুসা আলীকে অনুরোধ করছি গল্পকার রক্তিম ইসলামকে আমাদের মধ্যে উপস্থাপন করার জন্য। কথাকার রক্তিম ইসলাম সম্পর্কে বলছেন আর এক কথাকার মুসা আলী। রক্তিম ইসলাম শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো আপনার কথা শোনা যাচ্ছে স্যার, হ্যালো, আপনার কথা শোনা যাচ্ছে। আপনি আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ আপনার কথা শোনা যাচ্ছে, আপনাকে দেখা যাচ্ছে, আপনি বলুন। রক্তিম ইসলাম বর্তমান সময়ের একজন বিখ্যাত কথাকার। তার গল্পের বই যেমন আছে, উপন্যাসের বইও তেমনি আছে। এখনো পর্যন্ত যে গল্পের বইগুলোর সাক্ষাৎ পেয়েছি আমি, সেগুলোর মধ্যে আছে সময় স্রোতের টানে, কাছেই চেকপোস্ট, দিন বয়ে যায়, পাইপ গান, রাতের লাস্ট ট্রেন। কবিতার বইও তার আছে। কোনো ব্যক্তি সাহিত্যকৃতির পরিচয় দিতে গিয়ে অন্তত প্রাথমিকভাবে সেগুলো বলে রাখা ভালো। কবিতার বইগুলো মধ্যে রয়েছে নির্বাসনে দুজন, মেঘ বৃষ্টির বর্ণমালা, ভালোবাসার দেশ চাই, চরণ চিহ্ন এবং মৃত প্রেমের জন্য। পড়ার বই এখনো পর্যন্ত আমি যতটা জেনেছি দুটো বই আছে, কাকা কাকি সংবাদ এবং ছড়া গেল ছড়িয়ে। আজকে আমরা তার গল্পের সঙ্গে পরিচয় লাভ করব এবং গল্পের ভিতরে যে মর্মসত্য রয়েছে সেটা যাতে পাঠকরা জানতে পারে, সেজন্য আমার এই উপস্থিতি। গল্প লেখকদের মধ্যে অনেকেই যখন শুধুমাত্র ভাবের জগতে বিচরণ করেন, তখন ছোট গল্পকার রক্তিম ইসলাম ঠিক সেভাবে গল্পের ভিতরে থাকেন না। তাকে আমরা অ্যাক্টিভিস্ট শর্ট স্টোরি রাইটার হিসেবে গণ্য করতে পারি। অর্থাৎ শুধুমাত্র নিজের ভাব জগতে না থেকে বাস্তবে যা ঘটছে তার প্রতিক্রিয়া জানাতে তিনি ভুল করেন না। কবি মৃদুল দাশগুপ্ত ক্রন্দনরতা জননীর পাশে কবিতায়ও তিনি নিজেকে অ্যাক্টিভিস্ট পোয়েট হিসেবে প্রতিপন্ন করতে পেরেছিলেন। অর্থাৎ কবিতার ক্ষেত্রে শুধুমাত্র নিজের ভাব নিয়ে ব্যস্ত থাকেননি,
বাস্তবে যে ঘটনাগুলো ঘটছে তার প্রতিক্রিয়া দেওয়ার জন্য তার একটা বিখ্যাত কবিতা রয়েছে, ক্রন্দনরতা জননীর পাশে। এবং তাতে তিনি লিখেছেন, যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন, জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে, বিধির বিচার চেয়ে? আমি তা পারি না, যা পারি কেবল সেই কবিতায় জাগে আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে। ঠিক একইভাবে আমরা রক্তিম ইসলামকে তার গল্পের ক্ষেত্রে চিনে নিতে পারি। বিশেষ করে যদি দখল গল্পটার আলোচনায় আসি, তাহলে অ্যাক্টিভিস্ট শর্ট স্টোরি রাইটার হিসেবে রক্তিম ইসলামকে আমরা খুব ভালোভাবে চিহ্নিত করতে পারব। এই গল্পের বিষয়বস্তু কি, কেমন করে তিনি তা আঁকলেন, এবং সেটা বর্তমান সময়ের ক্ষেত্রে যে কত বেশি প্রযোজ্য তা আমরা এই গল্পটা পড়ে বুঝতে পারি। আমি তার 20-25টা গল্প পড়েছি, তার মধ্যে আমার মনে হয়েছে এই দখল গল্পটা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। আব্বাসের মোড় বলে একটা জায়গা, সেখানে কিছু লোক এসে একটা পার্টি দখল করে নেয়, পার্টি অফিস। প্রতিদিন সন্ধ্যায় সেই অফিসে গিয়ে আব্বাস টিভি দেখত, সময় ব্যয় করত এবং অন্য লোকেদের সঙ্গে গল্প করত, চা খেয়ে বাড়িতে ফিরে আসতো। মাঠের কাজে ব্যস্ত সেদিন আব্বাস দুপুরের দিকে সেই খবর পেয়েছিল যে কে বা কারা সেটা দখল করে নিয়েছে। মনটা একটু খারাপ হয়ে গেছিল যে কেন সাইদা তার স্ত্রী তাকে বারণ করেছিল এই গন্ডগোলের মধ্যে গিয়ে কাজ নেই, কিন্তু তবু আব্বাসকে মনে, তবু শোয়েব খুড়োকে মনের টানে খোঁজ নিতে হয়, আব্বাসের মোড়ে যেতে হয়, গিয়ে অন্য লোকেদের কাছে জানতে হয় কেন, কি ব্যাপার। কয়েকদিন পরে রশিদ মাস্টার তাকে বলেছিল, আরে এখনো তো সেই অফিসে, এই ক্লাব ঘরে টিভি চলে, তুই যাস না কেন? আব্বাস গুলো তখন শোয়েব খুড়ো তার উত্তরে বলেছিল, জায়গাটা দখল হতে পারে, কিন্তু আমি কখনো আমার উপরে অন্যের দখলদারি মেনে নিতে পারি না। সেজন্য তাকে কেউ কোনোদিন সেভাবে দখল করতে পারবে না। একেবারে আধুনিক সময়ের এই গল্পের ক্ষেত্রে আমরা রক্তিম ইসলামকে সত্যি সত্যি অ্যাক্টিভিস্ট শর্ট স্টোরি রাইটার হিসেবে চিহ্নিত করতে পারি। যখন এই গল্পটা লেখা হয়েছিল, আলিয়া পত্রিকায় বের হয়েছিল, তখন কিন্তু এই গল্পটা আমার তত ভালো লাগেনি। আমি ভাবতে পারিনি তখন যে এই গল্পকার রক্তিম ইসলামের মধ্যে কত বড় দূরদর্শিতা রয়েছে। এখন চারদিকে যখন এমনি ঘটনার সঙ্গে আমরা বারবার পরিচয় হই, টিভির পর্দায় চোখ রেখে জানতে পারি এই ধরনের ঘটনা যেখানে সেখানে ঘটে চলেছে, যার ভিতরে মানবিকতা নেই, শুধুমাত্র দখলদারি আছে। সেই সত্যটা রক্তিম ইসলাম গল্পকার হিসেবে
অনেক আগে উপলব্ধি করতে পেরেছিলেন। একজন লেখক যখন অদূর ভবিষ্যৎ সম্পর্কে নিজে নিজে ভাবতে পারেন, তখন তাকে আমরা সত্যি সত্যি বাস্তবের একটা লেখক হিসেবে প্রতিপন্ন করতে পারি। রক্তিম ইসলামকে ধন্যবাদ, তিনি একটা সুন্দর বাস্তব চিত্র আঁকতে পেরেছেন, যাতে আমরা বাস্তবের মিল খুঁজে পাই এবং তার দূরদর্শিতার সাক্ষাৎ লাভ করতে পারি। এবং প্রতিটা ঘটনার, গল্পের ঘটনার ক্ষেত্রে আমরা তাকে বাস্তবের মানুষ হিসেবে চিনতে পারি, জানতে পারি, উপলব্ধি করতে পারি। অর্থাৎ বাস্তবের মানুষের সঙ্গে মিলেমিশে থেকে একটা গল্পের আকর ভূমিকে তুলে আনার জন্য রক্তিম ইসলামের যথেষ্ট অবদান রয়েছে। আরেকটি গল্প, একটি সিনেমার গল্প, গল্পের নাম গুরুপদ জামতলার মুখে ভ্যান থেকে নেমে দেখলো স্কুলের দুজন তরুণ তরুণীকে। তাদেরকে বাড়িতে নিয়ে গিয়েছিল, খেতে দিয়েছিল। গল্পের শেষে গুরুপদর জীবন ভাবনা তা আমাদেরকে ভীষণ করে ভাবিত করে। আসলে গুরুপদ একলা থাকার জীবনে সন্তান সন্ততিদের জন্য তার যে দুর্ভাবনা ছিল, একটা আকুতি ছিল, একটা অভাববোধ ছিল, সেই অভাববোধের কারণেই এই স্কুলে পড়া দুই ছাত্রছাত্রী তরুণীটি আবিষ্কার করতে পারি। এবং রক্তিম ইসলাম এই গল্পের ক্ষেত্রে একটা বাস্তব অনুভূতির পরিচয় দিতে পেরেছে। আরেকটা গল্পের নাম অচেনা। এই অচেনার মধ্যেও মানুষের মনোলোকের একটা অদ্ভুত জায়গা আবিষ্কার করতে পেরেছেন তিনি, এবং এই প্রসঙ্গে আমি তাকে ধন্যবাদ জানাই, আন্তরিকভাবে সমর্থন করি। কারণ তিনি অচেনা গল্পের মধ্যে একটা অদ্ভুত মনোলোকের দিক তুলে ধরতে পেরেছেন। সুলেখার ভাই রতন, তারা যে ভাড়া বাড়িতে থাকতো, সেটা অনেকদিন পুরাতন ঘটনা। সেই পুরাতন ঘটনা মারিয়ে আমরা যখন পরবর্তী জীবনে যখন নতুন করে সাক্ষাৎ পাই, তখন রতনের অনুরোধ কিন্তু সুলেখা প্রত্যাখ্যান করেছিল। অর্থাৎ তখন কিন্তু রতন বিবাহ জীবনে আছে। এই বিবাহ জীবনে থাকলেও মানুষের জীবনে যে সুপ্ত অন্য ধরনের ভালোবাসা থাকতে পারে, সেই ভালোবাসার পরিচয়টাকে এত সুন্দরভাবে অঙ্কন করেছেন, যা ভাবতে গেলে আমাদেরকে অবাক হতে হয়। এবং সেখানে রক্তিম ইসলামের দূরদর্শিতা খুব সহজে মনে পড়ে। এই ছবিটাও এত সুন্দর করে তুলে ধরেছেন গল্পের শেষে, যে মনের ভিতরে আকুলি বিকুলি খেলে যায়। সেখানে রক্তিম ইসলাম, গল্পকার রক্তিম ইসলামের প্রতি আমরা দুর্বল না হয়ে পারি না। আরেকটা গল্পের নাম দ্বন্দ্ব।
এই জীবনে মার্ক্সবাদ যে দান্দিকতার প্রসঙ্গ তুলে এনেছেন, সেটা কিন্তু গল্প উপন্যাস লেখার ক্ষেত্রে ভীষণ করে সত্য। একটা ছোট গল্পের ক্ষেত্রে, একটা উপন্যাসের ক্ষেত্রে যখন আমরা বিভিন্ন চরিত্রের মধ্যে দ্বন্দ্ব দেখি, কাহিনী উপকাহিনীর মধ্যে দ্বন্দ্ব দেখি, বা একটা চরিত্রের বিভিন্ন সমাহারের মধ্যে দ্বন্দ্ব দেখি, তখন সেই মানুষটাকে, সেই কাহিনীটাকে আমরা বেশি করে চিহ্নিত করতে পারি। এই সত্যটা এই দ্বন্দ্ব গল্পের ক্ষেত্রে রক্তিম ইসলাম ভারী সুন্দর করে প্রকাশ করতে পেরেছেন। সোমনাথ বাড়িওয়ালা, স্ত্রীর নাম রমা দেবী। রমা দেবী তাড়নায় সোমনাথ গ্রামীণ জীবন ত্যাগ করে শহর জীবনে চলে আসতে চেয়েছিল, কিন্তু শহরে এসে জায়গার দাম শুনে, শহর জীবনের জটিলতার কথা শুনে তার মনের মধ্যে একটা অদ্ভুত বিরক্তি তৈরি হয়েছিল, একটা অন্য ভাবের জগৎ তৈরি হয়েছিল। সেই ভাব মারিয়ে গল্পের শেষে রক্তিম ইসলাম, যেহেতু গ্রাম থেকে উঠে আসা মানুষ, গ্রামীণ জীবনের প্রতি যে সমবেদনা তৈরি করেছেন গল্পের শেষে, এখানে হয়তো ছোট গল্পের হইক্রান্ত তার চেতনাকে, গ্রামীণ জীবনের প্রতি সমবেদনাকে এত সুন্দর করে মিশিয়ে দিতে পেরেছেন যে অবাক হতে হয়। আরেকটা গল্পের কথা অবশ্যই বলবো, গল্পের নাম পাইপ গান। এই পাইপ গান তার একটা ছোট গল্পের বইয়ের নাম। এখানে সমগ্র পরিবেশটা জীবন্ত হয়ে উঠেছে। অর্থাৎ পরিবেশ রচনার ক্ষেত্রে রক্তিম ইসলামের যে গভীর মনোনিবেশ ছিল, এই পাইপ গান গল্পের মাধ্যমে আমরা খুব ভালোভাবে চিনে নিতে পারি। অনেক চরিত্রের সমাহার, কিন্তু প্রতিটা চরিত্র জীবন্ত হিসেবে ধরা পড়েছে। আমি একদিন ওকে ঠাট্টা করে বলেছিলাম যে গল্পের নামটা এত সজীব চরিত্রের মাঝে, গল্পের বইয়ের নামটা বা গল্পের নামটা পাইপ গান না দিয়ে বন্দুক টন্দুক দিলে কেমন হতো। উনি হেসেছিলেন। অর্থাৎ ওর সজীব চরিত্র সৃষ্টির জন্য আমার যে প্রশংসা, আমার যে ঠিক কথা বলা, সেটা রক্তিম ইসলামের হাসির মধ্যে স্পষ্ট হয়ে উঠেছিল। ইন্তেকাল গল্পে আমরা কিন্তু রক্তিম ইসলামকে অন্য একটা ভাবের জগতে দেখতে পেয়েছি। সেটা কি? মৃত বাড়িতে গিয়েও নিজস্ব স্মৃতিচারণ থেকে এতটুকু সরে আসতে পারেনি। তাই লেখক তার কৈশোর জীবনের প্রেমিকাকে ভুলতে না পারেনি। এই ভুলতে না পারার জন্য তাদের কথোপকথনের মধ্যে যে জীবনের যোগ রয়েছে, এই যোগটাকে কিন্তু আমরা ভারী অদ্ভুত ভাবে আবিষ্কার করতে পারি। ফলে বৈবাহিক জীবনে যে অন্য ভালোবাসা থাকতে পারে, এবং সেই ভালোবাসার জন্য মানুষের জীবনের গভীরে যে দুর্বলতা থাকতে পারে, এবং সেই দুর্বলতার প্রকাশ বিশেষ প্রাক্কালে কিভাবে প্রকাশ হয়ে যেতে পারে, এই গল্পে রক্তিম ইসলাম ভারী সুন্দরভাবে তা দেখিয়ে দিতে পেরেছে। এক কথায় বলা চলে যে রক্তিম ইসলাম তার গল্পের ক্ষেত্রে কঠোর জীবনবোধের পরিচয় দিতে পেরেছেন, এবং সেই জীবনবোধ আমাদেরকে ভীষণ করে ভাবিত করে। সেই জীবনবোধের যখন আমরা ঢুকি, তখন
আমাদের মধ্যে একটা নতুন চেতনা তৈরি হয়। এবং তার গল্পের সবচেয়ে একটা বড় বৈশিষ্ট্য, শরৎচন্দ্রের গল্প পড়লে গল্পের ভিতরে যতক্ষণ না থাকি তার চেয়ে মনে হয় এই গল্পের মাঝখান দিয়ে বোধহয় আরেকটা গল্প, আরেকটা জীবন উঠে আসতে পারে। রক্তিম ইসলাম গল্পকার হিসেবে কিন্তু ঠিক তেমনি করে আমাদের নতুন জীবন চেতনা দেয়। তার গল্প পড়ে একটা গল্প শেষ করার পরে বারবার মনে হয় এই গল্পের ভিতরে বোধহয় আরেকটা গল্প বেঁচে রয়েছে, এই গল্পের ভিতরে বোধহয় আরেকটা জীবন চেতনা বেঁচে রয়েছে, যেটা নিয়ে নতুন করে গল্প লেখা যায়। তাই গল্প লেখক তৈরি করার ক্ষেত্রে রক্তিম ইসলামের এই যে চেতনা দিতে পেরেছেন, সেই চেতনার ক্ষেত্রে তার শ্রেষ্ঠত্ব অবশ্যই স্বীকার করতে হবে। এবং এটা যত বেশি করে আমরা মনে রাখবো, তার নতুন নতুন মূল্যায়নের ক্ষেত্রে আগামী দিনে আমাদের পথ চলা আরো সুলভ হবে, সুগম হবে। একথা বলে আমি আমার কথা শেষ করছি। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। স্যার রয়েছেন আমাদের সঙ্গে? সাইফুল্লাহ স্যার রয়েছেন? স্যার মিউট আছেন এই মুহূর্তে, হয়তো তিনি ব্যস্ত আছেন। হ্যাঁ, আমি শ্রদ্ধেয় রক্তিম ইসলাম মহাশয়কে বলছি, আপনি শুনতে পাচ্ছেন স্যার? আপনি একটু আনমিউট করবেন। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলুন স্যার। আমি যে কোনো সময় কেটে যাচ্ছে, আমি অনুরোধ করছি সভাটা চালিয়ে নেওয়ার জন্য। এখন মুসা আলী সাহিত্যিক রক্তিম ইসলাম সম্পর্কে তার কথা আমাদের পক্ষ থেকে বললেন। এখন আমরা কথাকারকে অনুরোধ করছি, সাহিত্যিক রক্তিম ইসলামকে অনুরোধ করছি, তিনি তার কথা বলুন। তার কথা আমরা শোনার জন্য অপেক্ষা করছি, আমাদেরকে তিনি অনুগ্রহ করুন। সঙ্গে সঙ্গে আমি এটাও বলে রাখছি, যে কোনো সময় আমার নেটওয়ার্কের প্রচন্ড প্রবলেম হচ্ছে, আমি বেরিয়ে যেতে পারি। যদি আমি ঢুকতে না পারি, আপনারা অনুষ্ঠান নিজেদের মতো করে শেষ করে নেবেন, তবু আমি চেষ্টায় রয়েছি। ধন্যবাদ। সাহিত্যিক রক্তিম ইসলামকে অনুরোধ করছি তার কথা বলার জন্য। রক্তিম ইসলামকে অনুরোধ করছি, আপনি আপনার কথা শুরু করুন। স্যার, আপনার মাইক্রোফোনটা মিউট আছে, মিউট করা হয়েছিল। আপনাকে ওই স্ক্রিনে টাচ করার পর মাইক্রোফোনের অপশানটাতে একবার টাচ করতে হবে আনমিউট করার জন্য। পাশে কেউ থাকলে তার সঙ্গে একটু কথা বলে নিন। রক্তিম ভাই, আপনি একটু করুন। রক্তিম ভাই, আপনাকে অনুরোধ করছি, স্ক্রিনে হাত দিয়ে মাইক্রোফোনটাকে অন করে নিন। মাইক্রোফোনটা অন না করলে আপনার কোনো কথাই আমরা শুনতে পাচ্ছি না। রক্তিম ভাই, আপনাকে অনুরোধ করছি, আপনি মাইক্রোফোন অন করুন। আনমিউট করতে হবে, আনমিউট করতে হবে। রক্তিম ভাই, আপনাকে অনুরোধ করা হচ্ছে, আপনি আনমিউট না করলে আপনার কোনো কথাই আমরা শুনতে পাচ্ছি না। হ্যালো, শুনতে পাচ্ছেন? এবার এবার শোনা যাচ্ছে। হ্যাঁ, বলুন বলুন। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমাকে
এবার আমাকে একটু বলুন কি নিয়ে আমি বলতে পারি প্লিজ। আপনি সেটাই। আপনার মানে সাহিত্যাদর্শ এবং আপনার সাহিত্যকৃতি এই নিয়ে বলুন, জীবন ভাবনা, সাহিত্যাদর্শ, সাহিত্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কবিতা দিয়ে শুরু হয়েছিল, কিন্তু হ্যালো, স্যার আপনি একটু শুনতে যদি পাওয়া লাইটে যাচ্ছে? আসে, স্যার হ্যাঁ স্যার শোনা যাচ্ছে আপনাকে, কিন্তু আপনাকে ঠিকমতো দেখা হ্যাঁ যাচ্ছে না। আপনি যদি একটু লাইটে আসেন, মানে আপনার হ্যাঁ সামনে ঠিক যে আছে ঠিক লাইটটা আছে দরকার, লাইটটা যাতে আপনার মুখে পড়ে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে। আপনি হ্যাঁ এবার আপনি শোনা যাচ্ছে? হ্যাঁ আপনি মোবাইলটা একটু দূরে আচ্ছা আচ্ছা রাখবেন, আপনি মোবাইলটা একটু দূরে রাখবেন। হ্যাঁ 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 ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক স্যার। আছে। হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ। আসলে কবিতা দিয়ে আমার শুরু হয়, কবিতা দিয়ে শুরু হয়, কিন্তু কবিতায় দেখছিলাম যে কিছু কথা বলা যাচ্ছে না, সব কথা বলা যাচ্ছে না। কবিতার আঙ্গিক এবং কবিতার ভাষা আলাদা। আমার কাছে এরকমই মনে হয়, ছড়ার ভাষা আলাদা, কবিতার ভাষা আলাদা, গল্পের ভাষা আলাদা এবং উপন্যাসের ভাষা আলাদা। সুতরাং কবিতায় আমি অনেক কথা বলতে, যে কথা বলতে পারি তার থেকে বেশি করে গল্পে বলতে পারি, মানুষের কথা বলতে পারি, মানুষের মনের কথা বলতে পারি, চেতনার কথা বলতে পারি, উপলব্ধির কথা বলতে পারি, আর বলতে পারি আর্টস ফর আর্টস সেক, যেমন আর্টস ফর সোশ্যাল সেকও তেমনি। আমার কাছে দুটোই সমান, নন্দন তত্ত্ব এবং বাস্তব দুটোই আমার কাছে খুবই পরস্পরের কোনো রকম ভাগ নেই। আমরা কখনো কখনো আমরা দেখেছি সাহিত্যে এই দুই ধারার ভাগ করা হয়। আমার মনে হয় আমি সেই জায়গাটা যাইনি। তো স্যার একটু গল্প দিয়ে ডিস্টার্ব শুরু করছি, করি কেন, আপনি যে কথাটা মোবাইলটা স্যার একটু কবিতায় দূরে বলতে রাখবেন। পারছিলাম না। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা তো যাচ্ছে। হ্যালো, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, আপনি মোবাইলটা একটু দূরে রাখবেন। আহ, আচ্ছা ঠিক আছে ঠিক ঠিক আছে ঠিক আছে আছে ধন্যবাদ ঠিক স্যার। আছে, থ্যাংক ইউ। তো যে কথা বলছিলাম, কবিতায় যে কথাটা বলতে যা পারিনি সেই কথাটা আমি গল্পে বলতে চেয়েছি। তারপরের কথা আবার আলাদা, আজকে গল্প নিয়ে কথা হচ্ছে, তারপরে মনে হচ্ছে আমার গল্প, আমি বলছি গল্প সম্পর্কে আসছি, এবার তারপরে মনে হচ্ছে গল্প নিয়ে, গল্পে সব কথা বলা যাচ্ছে না, তখন আমি উপন্যাসে চলে এলাম এবং তারপরে দেখলাম উপন্যাসেও সব কথা বলা যাচ্ছে না। এখন আমি এই পোস্ট এডিটোরিয়াল লিখি বিভিন্ন কাগজে, এর একটি বিষয়। তো আজকে গল্প নিয়ে যে আলোচনা হচ্ছে, গল্প আমার মনে হয় গল্প লেখা অত্যন্ত কঠিন কাজ একটা। তার কারণ হলো স্বল্প কথায় গল্প, তার যে চরিত্র নির্মাণ, পটভূমি নির্মাণ এবং ফর দা ম্যানকাইন্ড, আমি বলবো মানুষের জন্যে, মানুষের স্বার্থে লেখা, এই লেখাটা উত্তরণের জায়গা যতটা না যতক্ষণ না আসবে ততক্ষণ সেই লেখাটা সার্থক কোনোদিনই হয়নি, তার কোনোদিন হবেও না। তো আমি সেই জায়গাটা ধরতে চেয়েছি। আমি গ্রাম জীবন থেকে উঠে এসেছি, তাই গ্রামের মানুষ, গ্রামের প্রকৃতি, মানুষ, জীবন যেমন আমার হাতের তালুর মতো চেনা। পরবর্তীকালে আমি শহর জীবনেও এসেছি, এটা আমাকে খুব সাহায্য করেছে। সেই শহর জীবনে এসে শহরের বিষয় আশায়ও আমি উপলব্ধি করি এবং তা নিয়ে আমি গল্প করি। আর আমার গল্পের, আমি সোহারা হোসেন আমার গল্প সম্পর্কে যে কথা বলতো সেই কথাটা একদম সঠিক বলে আমি মনে করি। মরহুম সোহারা হোসেন আমার ছোট ভাইয়ের মতো, সে নেই আজকে, আমরা তার তার কথা মনে পড়বে, আমার মনে পড়বে। ও আমাকে খুব ছোট গল্পকার হিসেবে মাঝে মাঝে অনেক কথা জানতে চাইতো, অনেক কথা জানতে চাইতো। ওর ধারণা ছিল ছোট গল্পে আমার হাত যথেষ্ট বলিষ্ঠ। তো আমরা বহু সময় ওর কাছ থেকেও আমি ওপিনিয়ন নিয়েছি। তো ছোট গল্পকে ও আমার সবচেয়ে যেটা ভালোবাসতো, আমি সেটা মনে করি আসল তথ্য বা তত্ত্বটা বুঝতে পারতো, হাঁকে না করা। আমার কাছে নাকি একটা জাদুদণ্ড আছে, ও বলতো আপনার কাছে কোন জাদুদণ্ড আছে? আমরা যাকে বলছি হ্যাঁ, আপনি কি অবলীলায় সে না করে দিলেন, বলছি না কি অবলীলায় সেটা হাঁ করে দিলেন। অর্থাৎ এটাই আমার গল্পের বৈশিষ্ট্য। অর্থাৎ আপনি আপনি হাঁটকে না, আপনার কাছে একটা জাদুদণ্ড থাকতেই হবে। আপনার যেমন বাস্তব থাকতে হবে, তেমনি কোনো লেখক যদি
কোনো লেখক যদি আপনার শুধু বাস্তব কল্পনা যদি কোনো লেখকের কাছে না থাকে, সে কিন্তু লেখক হতে পারবে না। এই যে বাস্তব কিন্তু তার সঙ্গে কল্পনা, অর্থাৎ একটা জটিল ব্যাপার, এই বাস্তবের সঙ্গে কল্পনার যে যোগসূত্র একটা জটিল ব্যাপার, এই জটিল ব্যাপারটা আমাদের ভেদ করতে হয় গল্পের মধ্যে দিয়ে। তো গল্পের শেষটুকু, প্রথম শুরুটা যেমন গল্পের শেষটা আরো বোধহয় এ নিয়ে মানে গল্পের বয়স তো আর বেশি নয়, গল্পের বয়স খুব বেশি নয়। রবীন্দ্রনাথ, আমরা যদি গল্পের কথা ভাবি তাহলে রবীন্দ্রনাথকেই প্রথমে সার্থক গল্পকার বলে ভাববো। গল্পের তারপরে বিদেশি যে গল্পগুলো রয়েছে সেটা হয়তো আরো একটু দূরে। এই গল্প তখনই নিজের হতে, হ্যাঁ, আর একটা যেটা আমার কাছে অত্যন্ত জরুরি মনে হয়, যা দেখছি তাকে যদি আমি গল্পে পরিণত করতে পারি, অর্থাৎ আমার কল্পনার আশ্রয়ে, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কল্পনার আশ্রয়টা নেওয়া অতি জরুরি। যে লেখকের কাছে কল্পনার আশ্রয় নেই সে ভালো লেখক হতে পারবে না। আমি এটাকে বিশ্বাস করি। আর বিশ্বাস করি যে বাস্তব ঘটনা, বাস্তব যে ঘটনা, সবটা গল্প হয় না, সবটা গল্প নয়। অর্থাৎ যে ঘটনার বাইরে ঘটনাটা আমি চোখে দেখলাম, বোঝাতে পারছি কিনা বলতে পারবো না। অর্থাৎ একটা ঘটনা ঘটলো, এক মানুষ চলে যাচ্ছে, সে মাথায় মুটে, তার রাত্রে খাওয়া হয়েছে কি না হয়েছে ইত্যাদি আমরা জানি না, তাকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো আমার মনে হয় এটা গল্প নয়, দিস ইজ নট স্টোরি। কেন নয়? প্রচলিত যা বিষয়ের বাইরে যদি আমরা বেরোতে না পারি তাহলে কিন্তু আপনি বা আমি এটা মনে করি, আই ডু বিলিভ, প্রচলিত যে ঘটনা তার বাইরের যে ঘটনা ঘটছে, অর্থাৎ চোখটা অত্যন্ত তীক্ষ্ণ আর মননটা অত্যন্ত তীব্র করতে হবে বলে আমার বিশ্বাস। অর্থাৎ যা ঘটনা ঘটছে পাঠককে আপনাকে উপহার দিতে হবে সে যা জানে না, সে যা দেখেনি, সে যা বোধ করে না, সে যে উপলব্ধিতে তার থাকে না, সেই উপলব্ধি, সেই বোধ, সেই গল্প আপনি যদি করতে পারেন, অর্থাৎ এটাকেই আমি ডিসকভারি বলতে পারি, এটাই আবিষ্কার। অর্থাৎ এই আবিষ্কারটা থাকতেই হয়। কলা নিয়ে যাচ্ছে, ওই যে বললাম, প্রচলিত যেসব ঘটনা দেখছি সেই ঘটনা লিখলে কিন্তু আপনি, এ তো জানা জিনিস, সেটা তো গদ্য, গল্প নয়। এর বাইরে কিছু দেখা যদি যায় তাহলে কিন্তু সেটা গল্প হবে। অর্থাৎ পাঠক যেটাকে দেখেনি, আমি যদি তাকে সেটা দেখাতে পারি এবং তার অনুভূতিতে বিচারণ করাতে পারি, তার স্পর্শে, তার স্পর্শে, ইন্দ্রিয় স্পর্শে আমি যদি তাকে জাগাতে পারি, তাহলেই কিন্তু চরিত্রগুলো যদি স্পষ্ট করতে পারি, অর্থাৎ সে যে চরিত্র ভাবছিল দেখা যাচ্ছে সে চরিত্র সে নয়, বা নয়টাকে হাঁ আর হাঁটাকে নয়। একটু আগেও কথা বলেছি আমি, অর্থাৎ আপনাকে নতুন, এর কথা বলার মানে উদ্দেশ্য হলো আপনাকে নতুন ভাবে ভাবতে হবে কি পাঠক যা জানে না। এবং আমার মনে হয় সব গল্পই বোধহয় তাই, সব পৃথিবীর প্রাচ্য বা পাশ্চাত্য জগতের যে ছোট্ট গল্প, আমার তা মনে হয়েছে যে সব গল্পই তাই। আমি যা জানি না, পাঠক যা জানে না, পাঠককে সেই জিনিস উপহার দিতে হবে, তার স্পর্শ ইন্দ্রিয়ে যেন, মননে যেন সেটা স্থান পায়। এই দৃষ্টিভঙ্গিতে আমি লিখি। আর দ্বিতীয় কথা, উত্তরণের ব্যাপারটা আমার কাছে অত্যন্ত জরুরি বলে মনে হয়। যদি মানুষের আমি কেন লিখবো? আমি তো দায়বদ্ধতা রয়েছে আমার সমাজের প্রতি, মানুষের প্রতি, সভ্যতার প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে। সুতরাং সেই দায়বদ্ধতা থেকে আমি লিখবো। আমি অন্যায়ের বিরুদ্ধে লিখবো, আমি প্রতিবাদী হব। ভালোবাসাও অন্যায়ের বিরুদ্ধেও কিন্তু ব্যবহার করা যায়, ভালোবাসাটাকেও কিন্তু অন্যায়ের বিরুদ্ধে ব্যবহার করা যায়। এই মুহূর্তে লাভ জিহাদ, এই যে লাভ জিহাদের বিরুদ্ধে নিশ্চয়ই আমরা, এই অন্যায়ের বিরুদ্ধে আমরা ভালোবাসা দিয়েই প্রতিবাদ করতে পারি।
রিসেন্ট একটা গল্পে এই কলেজ স্ট্রিটে আমার যে গল্পটা বেরিয়েছে এবার, ওয়েলকাম কোভিড-19, ওয়েলকাম কোভিড-19, অর্থাৎ আপনি যখনই শিরোনামটা দেখছেন গল্পের, তখনই মনে হবে রক্তিম ইসলামের বয়স হয়েছে তো মাথাটা ভালো নেই, তা না হলে এই কথা কেউ বলে ওয়েলকাম কোভিড-19? আমি বলেছি, একটু বলি তাহলে, সামান্য একটু বলি। দুজন ছেলে মেয়ে, দুই কমিউনিটির মধ্যে, তারা গ্রামে থাকে, বসবাস, তাদের নিয়ে গ্রামে কথাবার্তা হয়, তাদের ভালোবাসা নিয়ে গ্রামে কথাবার্তা হয়। এবং যখন লকডাউন শুরু হলো তখন তারা কি করলো, সেই লকডাউন শুরু হলে মানে সকাল রাত্রি কেউ বার হয় না আর, রাত্রি বা সকালের দিকে যদিও বা বের হয় আলো থাকতে থাকতে, রাতের দিকে কেউ বের হয় না। তখন এই দুই কমিউনিটির দুটি ছেলে মেয়ে তারা অফিসে চলে যায়, প্রতিদিন, প্রতিটা রাত, দিনের পর দিন তারা চলে যাচ্ছে, দিনের পর দিন তারা চলে যাচ্ছে। কোথাও আতা পাড়ছে, কোথাও শ্মশান ঘাটা নিয়ে বসছে, পাখি উড়ে যাচ্ছে, আখ ক্ষেতের মধ্যে শিয়াল রয়েছে, সেখানে গিয়ে দেখো তো কান পেতে কি সুন্দর ওরা ডাকছে। আতা গাছে আতা পাড়তে লাগলো। গ্রামের লোকজন বলছে কি ব্যাপার, আজকের আতা নেই, কাল আম নেই, কাল অমুক নেই, তমুক নেই, ইত্যাদি, কি হচ্ছে বোঝা যাচ্ছে না। শেষে এই কোভিড-19 যে লকডাউন, এই লকডাউনে কিভাবে তাদের দুটি প্রাণের মধ্যে ভালোবাসার একটা ভীষণ স্তরে পৌঁছে যায়, কাছাকাছি থাকার ভালোবাসা, কাছাকাছি হওয়ার যে একটা প্রবণতা, সেই প্রবণতায় পৌঁছে যায় এবং নিজস্ব একটা পৃথিবী তৈরি করতে পারে। সবচেয়ে বড় কথা, নিজস্ব একটা পৃথিবী তৈরি করতে পারে, এবং সেই পৃথিবী কিন্তু সেই আদম ইভের মতো তারা দুজন, কিছু করার নেই। স্বর্গে যেমন বাস করতো আদম ইভ, এখানেও যেন এই লকডাউনের পিরিয়ডে এই দুই কমিউনিটির দুটি তরুণ তরুণী, তারাও সেভাবেই করলো। শেষে লকডাউন উঠে যাচ্ছে, তখন ওদের ভয় হলো, লকডাউন উঠে যাচ্ছে, ভয় হলো যে লকডাউন উঠে যাচ্ছে, আবার যদি আমরা আক্রান্ত হই লকডাউনের জন্য, করোনায় আক্রান্ত হই, তখন মেয়েটা বলছে তুমি মুখটা নিয়ে এসো। ওর ঠোঁট দিয়ে বললো কি করছো তুমি? বলছে ভালোবাসার প্রতিষেধক, এটা ভালোবাসার প্রতিষেধক। অর্থাৎ যেটা, এবার ভাবতে হবে যে জিনিসটা, যে কাছাকাছি যাব না, কারোর সঙ্গে স্পর্শ করব না, দূরে থাকবো, ভালোবাসা কোথায় নিয়ে গেল? ভালোবাসা নিয়ে গেল তাদের শেষে ঠোঁটে স্পর্শ, না চুমু। আমি কিন্তু সেখানে চুমু শব্দটি ব্যবহার করিনি। ঠোঁটে স্পর্শ করে বলল যে আমি তোমাকে মেয়েটা বলল এই যে আমি তোমাকে, ছেলেটা শিক্ষকতা করে আর মেয়েটা পড়ে, সে দিয়ে বলল আমি করোনার প্রতিষেধক দিলাম, তোমার আর কিচ্ছু হবে না, বলে দুজন দুদিকে তার বাড়ির মধ্যে চলে গেল। অর্থাৎ আমি বলতে চেয়েছি, যে কথাটি আমি বলতে চেয়েছিলাম, যে হ্যাঁ কে না করা, না কে হ্যাঁ করা, অর্থাৎ ওই কোভিড-19 ভরে এগেনস্টে আমি চলে গেলাম। ভালোবাসা সেখানে একটা মাত্রা পেল, জীবন সেখানে একটা মাত্রা পেল, ভালোবাসাও মাত্রা পেল। সে সবকিছুর ঊর্ধ্বে লাভ নোজ নো ল, সবকিছুই প্রতিষ্ঠা করতে পেরেছিলাম। এবং শেষে আমরা যে দূরে থাকবো, যে কথাটা সাইন্টিফিক্যালি বলা হচ্ছে, তার বিরুদ্ধে গিয়ে আমি সাহিত্য রসে ঢুকে তার বিরুদ্ধে গিয়ে দুটি ঠোঁটে ঠোঁট লাগিয়ে, একজনের ঠোঁট থেকে আর একজনের ঠোঁটের যে লালা, আবার একজনের ঠোঁট থেকে যে লালা বেরিয়ে এলো, এটা ভালোবাসার প্রতিষেধক হিসেবে শেষ করলাম এবং এটাকে বললাম ওয়েলকাম কোভিড-19। আমার খুব শ্রেষ্ঠ গল্পের মধ্যে এটা একটা এসেছে আমার কাছে। তো আমার নিজস্ব গল্প দিয়ে, হোয়াট ইজ স্টোরি, নিজস্ব গল্প দিয়ে আমি কি লিখতে চাই, কি বলতে চাই, অর্থাৎ প্রচলিত যা না, আবার বলছি, একটু রিপিট করে শেষ করছি, যে বিষয়টি প্রচলিত তার বাইরে গিয়ে চরিত্র নির্মাণ করে, তার বাইরের ঘটনা থেকে
গল্পের প্রবাহ আনা এনে পাঠক যেটাকে ভাবছে এটা হবে, শেষে দেখলো সেটা হলো না, বা পাঠক যেটা ভাবছে এটা হবে না, আমি সেখানে হবে করে দিলাম। অর্থাৎ এবং বিজ্ঞানকে অস্বীকার করিনি, বিজ্ঞানকে কিন্তু তাতে অস্বীকার করেনি, আমি চুমো দিইনি, আমি দিয়েছি লালারস, অর্থাৎ প্রতিষেধক। তারা বলছে এটা আমাদের প্রতিষেধক, আর কিছু না। তো এইভাবেই গল্পটা ভাবি, অর্থাৎ এটা ভালোবাসার গল্প, এবং জীবনে যে দ্বন্দ্ব লাভ জেহাদ রয়েছে তার বিরুদ্ধেও লেখা তার দুই কমিউনিটির ছেলে মেয়ে, আর একটা রোম্যান্স তৈরি তো করতেই হয়। এই আর কি, রাতের অভিসার, তারা যাচ্ছে গ্রামের মধ্যে, অভিসার ঠিক বলবো না, সেটাকে অভিসার বলো না, এটা একটা যাই হোক খেলা ব্যাপার। তারা প্রতিদিন যাচ্ছে এবং মানে তারা নিজেদের মতো করে আম্মাগান জাম্মাগান এটা সেটা ঘুরছে, অর্থাৎ ভালোবাসার স্বাধীনতা এনজয় করছে। যাই হোক, এই পর্যন্ত আমি দুটো জিনিস এইবার বলি, আমি দুটো জিনিস মাথায় রাখি, শেষ কথাটা বলছি, দুটো জিনিস আমি মাথায় রাখি। প্রচলিত যা পাঠক জানে না সেটা পাঠককে জানাবার চেষ্টা করি, পাঠকের মাথায় যেটা ছিল না সেটাকে আমি তার মাথায় গল্প হিসেবে উপস্থিত করি। আর ফর দ্য ম্যান সেক, মানুষের জন্য গল্প লিখি, সমাজের জন্য গল্প লিখি, ভালোবাসার জন্য গল্প লিখি, অর্থাৎ মানুষের উত্তরণের জন্য, অর্থাৎ হ্যাঁ, মানুষের উত্তরণের জন্য আমার লেখা। যদি আমার উত্তরণ না হয় তাহলে আমি বলবো না এই গল্পটি আমি লিখতে পেরেছি। আর যেদিন উত্তরণের কথা লিখতে পারবো না সেদিন থেকে আর গল্প লিখবো না। আমি শেষ করি। হ্যালো হ্যালো হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ 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 শোনা যাচ্ছে। তাহলে আমি আর কিছু বলার আছে? তোমাদের কিছু বলার থাকলে বলো, আমি দু একটা কথা উত্তর দিতে পারি। অর্থাৎ আমার মোটামুটি কথা তো আপনি যেটা মাথায় এসেছে বলে দিলাম। হ্যাঁ স্যার, আপনার বাড়ি কোথায় একটু জানাবেন, আপনি কোন সময় থেকে গল্প লেখা শুরু হ্যাঁ করেছেন, আর স্যার আপনার আচ্ছা লেখা আচ্ছা কোন আচ্ছা কোন আচ্ছা পত্রিকায় বেরোচ্ছে এগুলো একটু জানাবেন। আচ্ছা 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 বেশ বেশ। আসলে ওই বললাম না, কবিতা দিয়ে শুরু করেছিলাম, তারপরে গল্পে চলে এসেছি। তখন ৮০ সালের প্রথমের দিক, ৮০ সালের প্রথমের দিক প্রচুর লিটল ম্যাগাজিন লিখেছি, আর গল্প বেশি করে লিখেছি। সত্যযুগ ডেলি ছিল, প্রতি মাসে ২-৩টে করে আমার বেরোতো সত্যযুগ আর দৈনিক সত্যযুগ। ওদের সাপ্তাহিক কাগজ ছিল, সাপ্তাহিকেও আমার উপন্যাস ছেপেছে। দৈনিক সত্যযুগে প্রতি প্রায় মানে মাসে ২-৩টে করে রোববারে ওরা আমার ছেপেছে। তারপরে বসুমতী, মাসিক বসুমতী এবং বসুমতীতে আমার লেখা ছেপেছে। কবিতা, আমি গল্প লিখিনি দেশে, কিন্তু কবিতা লিখেছি অনেকবারই। আর রোববারের পাতায় অনেক গল্প লিখেছি আমি। বর্তমানে আরো ২-একটা কাগজ, ২-৩টে, ওই সুখবর, তারপরে আরো ২-৩টে ডেলি কাগজে আমি গল্প লিখেছি। আর প্রচুর গল্প সে সময় বেরিয়েছে। আনফরচুনেট এনাফ, আমি প্রায় ১.৫ দশক আমি লেখা জীবন থেকে দূরে সরেছিলাম। হয়তো আমার ব্যর্থতা, হয়তো আমি পারিনি, কোনো এক্সকিউজ দিতে চাইনি। আমাকে মাননীয় তার কাছে আমার নমস্কার, শঙ্খ ঘোষ মহাশয় আমাকে জিজ্ঞেস করেছিলেন এই প্রশ্ন, আপনি এতদিন কোথায় ছিলেন, কেন আপনি লেখেননি মাঝের দিনগুলো? ওনার বাড়িতে বসে একদিন কথা হচ্ছিল। আমি যে কথাটি বলেছিলাম সেটাই আমি আজও বলি স্যার, মানে আমি সেই সময় লেখক ছিলাম না, তাই লিখতে পারিনি। কারণ কোনো এক্সকিউজ থাকে না। যে লেখে তার কাজে, তাহলে তো আমাকে অস্বীকার করতে হবে, রবীন্দ্রনাথকে অস্বীকার করতে হবে, কাজী নজরুলকে বেশি করে। আমার এই ছিল সেই এক্সকিউজ। লেখার জগতে বা ক্রিয়েটিভিটির জগতে এক্সকিউজ বলে কিছু হয় না, তাই আমি এক্সকিউজ দিতে চাইনি। ১.৫ শতকের মতো, অর্থাৎ ১৫-১৬ বছর তো হবেই, আমি লেখার জীবন থেকে আমি চলে আসি। আমি পারিনি, এটাই শেষ কথা। এবং আমার আবার ফেরত এনেছিল
মিকাইল রহমান, গল্পকার মিকাইল রহমান, ঔপন্যাসিক মিকাইল রহমান, আর একটা তো না বললেই নয়, সে হলো আহ, আহ, মরহুম আমার ছোট ভাই সাহিত্যিক সোহারাব হোসেন। ওরা আমার সেই পুরনো গল্প টল্প কোথা থেকে খুঁজে টুজে বের করে সময় স্রোতের টানে প্রত্যেকটি গল্প, ছাপানো গল্প, সেগুলো হয়েছে। সুতরাং আমার মাঝের দিনগুলো আমার খুব খারাপ গেছে, আমি পারিনি। এই এই 2021 সাল থেকে বহু চেষ্টা করে, 2020-তে, হ্যাঁ 2020-তে আমি বহু চেষ্টা, তার আগে আবার ধরেছি, এবং সেই জায়গাটা, যে জায়গাটা আমার ছিল বাংলা সাহিত্যে, আমার সমসাময়িক অনেকেই রবীন্দ্র পুরস্কার পেয়ে গেছে, কিন্নর রায় পেয়েছে, বিশেষ করে ওরা আমার বন্ধু ছিল সে সময়ে, আর আফসার আহমেদ পেয়েছে, শচীন দাস, ওরা অনেক পুরস্কার পেয়েছে, আমার কন্টেম্পোরারি লেখক। আমি মাঝে হারিয়ে গিয়ে আবার সেই জায়গাটা তৈরি করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয়েছে, যা ভাবা যায় না। আর আমি এখন 67 ইয়ার্স ওল্ড। আমি প্রতি মুহূর্তেই ভাবি স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। হতে পারে কোনো নেটওয়ার্কের গোলযোগ। আমাদের অলরেডি সময় অতিক্রান্ত। আমরা শুধু শ্রোতাবৃন্দদের কাছে আমরা আর ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট সময় চেয়ে নেব। আমাদের একটি গুরুত্বপূর্ণ পর্ব, কথাকার রক্তিম ইসলামের গল্প পাঠ করবে মেঘা ভট্টাচার্য। আমি মেঘা ভট্টাচার্যকে স্বাগত জানাচ্ছি। শোনা যাচ্ছে আমার কথা? স্যার আমাকে শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে। আচ্ছা, নমস্কার, আমি মেঘা ভট্টাচার্য, আমি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। আজ সাহিত্য সংস্কৃতি বাসর অনুষ্ঠানে সিলেটি নাগরী লিপি ও বাংলা সাহিত্য বিষয়ের আলোচক মাননীয় মোহাম্মদ আশরাফুল ইসলাম স্যার এবং শ্রী মুসা আলী স্যার এবং কবি ও কথাকার শ্রী রক্তিম ইসলাম স্যারকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আয়োজক মণ্ডলী সহ দর্শক বন্ধু আপনাদের সকলকে জানাই আমার শ্রদ্ধা শুভেচ্ছা। আজ আমি শ্রদ্ধেয় কথাকারের একটি গল্প পাঠ করব। গল্পটির নাম মাতাল। গল্পে মূল চরিত্রে রয়েছে বাঁশি। সে পেশায় রাঁধুনি, অর্থাৎ সে উচ্চবিত্তের বাড়িতে রান্নার কাজ করে। তার একটি ছোট্ট মেয়ে রয়েছে, সে 2য় শ্রেণীতে পড়ে। তার স্বামীর নাম কমল। কমলের সম্পর্কে আমরা জানতে পারি গল্পে সে পেশায় ভ্যান চালক, কিন্তু সে স্বাভাবিক জীবনচর্চা থেকে বিচ্যুত হয়েছে, কারণ সে মাদক সেবনে আসক্ত এবং সে নেশাগ্রস্ত, এবং পাড়ায় সে তথাকথিত মাতাল বলেই সুপরিচিত। স্বভাবতই আমরা বুঝতে পারছি যে একদমই সচ্ছল অবস্থা ছিল না বাসীদের, কিন্তু এই অসচ্ছল অবস্থার বিরুদ্ধে কিন্তু কোনো অভিযোগ ছিল না বাঁশির। আসলে কম উপার্জনেও তো খুব সুন্দরভাবে একটি সংসার চালানো সম্ভব। বাঁশিকে যেটা পীড়া দিত সেটা হলো তার স্বামীর এই মাদকের প্রতি আসক্তি। এই মাদকাসক্তি বাঁশির জীবন কিন্তু দুর্বিষহ করে তুলেছিল। গল্পকার বাঁশির মনোজগৎকে এভাবে তুলে ধরেছেন: প্রতিদিন দুপুরের রোদ্দুরে যেমন পুড়ে যায় জল মাটি, মেঘ জমলে বিদ্যুতে ফালাফালা করে আকাশ, বাঁশির ভেতরটা ঠিক তাই করছে। বাঁশির এই যন্ত্রণাময় জীবনে যদি আমরা গল্পের মাধ্যমে প্রবেশ করি, দেখব যে গল্পের শুরুতেই মাতাল কমলকে তার বন্ধু সুকুমার বাড়িতে নিয়ে আসছে, এবং গল্পকার কমলের বর্ণনা করছে এভাবে: সব মাতাল প্রায় একই রকম, চিত হয়ে হাত পা ছেড়ে শুয়ে থাকা, পরনে দুর্গন্ধময় পোশাক, ধুলো কাদায় মাখা পা দুটো, আর বন্ধ থাকে চোখ দুটো, যেন মরা। সবাই জানে মরে না এরা। সবাই যখন জানে, বাঁশিও জানে। বাঁশি জানে এই লোকটার বেঁচে থাকা কিংবা মরে যাওয়া
দুটি ভিন্ন বিষয় নয়। এই লোকটাই তার জীবনটা চুরমার করে তছনছ করে দিয়েছে। কতক্ষণ বাসি ঘরের কোণে চিত হয়ে থাকা মানুষটাকে দেখতে থাকে। রাগ না ঘৃণা, দয়া না মায়া, না খেতে না পড়তে দেয়। বাসির বেঁচে থাকার জীবনে এক রত্তি প্রয়োজনের নয় মানুষটা। তবু বাসি চায় মানুষটা যেন না মরে, বেঁচে থাক মানুষটা। কমলের বেঁচে থাকাটা বাসির জীবনে যে বড় প্রয়োজন। ঠিক কেন, ঠিক কোন কারণে এই মাতাল স্বামীর বেঁচে থাকা বাসির জীবনে এতটা প্রয়োজন ছিল? এর পেছনে কি কোন রকমের ভালোবাসা ছিল? গল্প পাঠে বোধহয় কারণটা পরিস্ফুট হয়। আমরা গল্পে জানতে পারি এর পেছনে থাকা এক এক বুড়ো একটা অন্ধকারময় সত্যকে। আসলে বাঁশির চারপাশে ছিল এক হিংস্র, এক লোভাতুর সমাজ। বাঁশির স্বামীর বন্ধু সুকুমার, প্রতিবেশী কৃষ্ণার প্রেমিক সত্যবান, পাড়ার পরিচিত দেবা বা বিনোদ, এরা প্রত্যেকেই কিন্তু বাঁশিকে উত্তপ্ত করে, এরা প্রত্যেকেই কিন্তু বাঁশিকে কুপ্রস্তাব দেয়। আমরা গল্প পাঠে বিষয়টিকে এইভাবে দেখে নিতে পারি। গল্পকার আমাদের জানাচ্ছেন কৃষ্ণা তখন ঘরে ছিল না। সত্যবান চোরা পায় কখন লাগোয়া টুকরো বারান্দায় পা রাখলো। রান্না চাপিয়েছিল বাঁশি। মুখ তুলে দেখলো সত্যবান। কৃষ্ণা কোথায়? খোঁজ নিয়ে এবং আরো দু একটা অপ্রয়োজনীয় কথার পর সত্যবান মনে হয় ঠিক এই প্যাকেটটাই বাঁশির দিকে এগিয়ে দিয়ে বলেছিল, এটা রাখো বাঁশি, তোমার জন্য আমার ছোট্ট উপহার। দিন তিনেক আগের সে কথাটা মনে পড়ল এখন। এমন ভাবে তাকিয়েছিল বাঁশি, লেজ গোটানো কুকুরের মতো ভয়ে পালিয়েছিল সত্যবান। শুধু সত্যবান না, আমরা যদি গল্পে দেখি তাহলে দেখবো বিনোদ বলে আরেকটি চরিত্র আছে, সেও কিন্তু বাঁশিকে নানাভাবে উত্ত্যক্ত করত। গল্পে আমরা এইভাবে পাই বিষয়টিকে। ঘরে ঢুকেই চোখে পড়লো মেঝেয় দোমড়ানো 100 টাকার নোট পড়ে। শয়তান বিনোদের কীর্তি। বিদ্যুতের আলোয় টাকাগুলো জল করছে। সঙ্গে কিছু খুচরো টাকাও আছে বলে মনে হলো। সত্যি সত্যি ছোক করা কুকুর বেড়ালের লোভের অন্ত থাকে না। ভেতরের ঘৃণা ভেতরে চেপে বাঁশি বিনোদকে জিজ্ঞেস করলো, রূপা কোথায় গেল? প্রায় চমকে উঠল বিনোদ। তার স্ত্রী রূপা ঘরে নেই, তাই এই ফাঁকে বিনোদ এই রাতে বাঁশির ঘরে এসেছে। ওই টাকাগুলো তোমার বিনোদদা, ওটা তুলে নিয়ে কেটে পড়ো। আসলে এই সুকুমার, এই বিনোদ বা সত্যবান, এরা কিন্তু এর বেশি এগোতে পারেনি। তার একমাত্র কারণ হচ্ছে বাঁশির স্বামী কমল। বাঁশির স্বামী এই কমল, সে হয়তো মাতাল, সে হয়তো মদ্যপান করে, কিন্তু প্রথমত কমল জীবিত, আর দ্বিতীয়ত সারাদিন মদ খেলেও রাতে কিন্তু সে বাড়ি ফেরে, এবং এই কমলই কিন্তু বাঁশির জীবনের একমাত্র ভরসার জায়গা। তাই কমল বাড়ি ফিরলে তাকে বাঁশি স্নানের জল ভরে দেয়। হয়তো কমলকে কিছু কটু কথাও শোনায়, কিন্তু গর্তে ঢুকে যাওয়া পেট দেখে তাকে ভাত বেড়ে দেয়, বা না খেয়ে শুয়ে পড়লে তাকে কিন্তু বাঁশি ডেকে খেতে দেয়। এবং বাঁশি ভাবতে থাকে, কাঁচা ঘুম ভাঙিয়ে কোনো মানুষকে জাগানো কঠিন, একজন আচ্ছন্ন মানুষকে জাগানো আরো কঠিন তো বটেই, অনেক বিরক্তিকর। কিন্তু মানুষটাকে তো খাওয়াতে হবে, তাই জাগাতেই হবে। এই মানুষটিকে বাঁচিয়ে রাখা বাঁশির দায়। এ দায় বাঁশির জীবন ও তার একমাত্র মেয়ের বেঁচে থাকার দায়। চারপাশের ক্ষুধার্ত শকুনগুলো এমনিতেই লোলুপ দৃষ্টিতে চেয়ে আছে, তবু তো একটা আড়াল আছে, এই মাতাল লোকটা আর সিথির সিঁদুরটা। ও দুটো মুছে গেলে শকুনগুলো যে তাকে ছিঁড়ে খুঁড়ে খাবে। এবং এইভাবেই কিন্তু বাঁশির দিন চলে যাচ্ছিল। গল্পের শেষ পরিচ্ছেদে আমরা দেখতে পাই বাসন্তী বলে একটি চরিত্রের আগমন হয়। এই বাসন্তীকে ঠিক নারী পাচারকারী বলা যায় না, কিন্তু এই বাসন্তী বাঁশিকে কিন্তু প্রতিনিয়ত একটি প্রস্তাব দিয়ে গেছে। আমরা প্রথমে সেই প্রস্তাবের দিকে লক্ষ্য রাখতে পারি। বাসন্তী বলেছে, এই মাগ্গি কন্ডার বাজারে কাজের বাড়ির রান্নায় আর পয়সা পাস, আর যারা দাতাল মাতাল তাদের পয়সা তো চলে যায় শুরিখানায়। মনে তো হয় না কমলের ভ্যানের রোজগার 2 পয়সা ঘরে আসে। তা যাক, অল্প বয়সী ছেলে, চাপাটালিয়া মাছের আড়ত আছে, নিজের আয়পত্তর ভালো, কাঁচা পয়সা হাতে আসে রোজ। ছোকরা কিন্তু ভালো, মুসলমান, তাতে কি, গরিবেরা জাত ধর্ম। ছেলেটার ঘনিষ্ঠ হতে পারলে ভবিষ্যৎ আছে, মাতাল নিয়ে জীবন চলে না। বলিস তো আলাপ করিয়ে দিই।
এই প্রস্তাব বাসী কিন্তু বারবার পেয়েছে এবং সে বারবার এড়িয়েও গেছে, কারণ তখন উপযুক্ত উত্তর দেওয়ার মতো জবাব বাসীর কাছে কিন্তু ছিল না। কিন্তু একদিন বাসী উত্তর দেয় বাসন্তীকে এইভাবে: কমল এখন আর মদ ছোঁয় না, দুবেলা 1-1.5 ট্যাঁকে গুজে ঘরে ফিরছে। আবার দ্রুত পায়ে বেরিয়ে গেল বাসী। ভেতরটা হঠাৎ কেমন স্বস্তি লাগছে। দুপুরের রোদ্দুরে গরমটা হঠাৎ উবে গেল কোথাও। বাসী কিন্তু চাইলেই কমলকে ছেড়ে অন্য সংসার পাততে পারতো। অবশ্যই গল্প পড়তে পড়তে আমরা পাঠকরা সেটাই মনে করি। তার কাছে সুযোগ ছিল, অন্তত এই মুসলমান ছেলেটির সঙ্গে তো অনায়াসেই সে এগোতে পারতো। কিন্তু বাসী সেসব কিছুই করেনি। উপরন্তু সে বাসন্তীকে জানায় কমল নাকি মদ খাওয়া ছেড়ে দিয়েছে, কমল নাকি টাকা উপার্জন করে আনছে। সে এরকম আচরণ কেন করলো, এরকম কাজ কেন করলো? তাদের মধ্যে কি এতটাই ভালোবাসা ছিল? গল্প পাঠে অন্তত সেই ভালোবাসার কোনো আহ, মানে প্রকাশ আমরা দেখি না। হয়তো প্রচ্ছন্নভাবে স্বামী স্ত্রীর মধ্যে থাকতেই পারে ভালোবাসা। যেটা চোখে পড়ে সেটা ছিল নিজেকে আর নিজের সন্তানকে রক্ষা করার একটা প্রচন্ড দায়, প্রচন্ড একটা দায়িত্ববোধ, নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার একটা কিন্তু প্রচন্ড সংগ্রাম, আর ছিল একটা নীতিবোধ। এবং এই নীতিবোধের কারণেই হয়তো বাসন্তী ভেবেছে আজকে যদি সে ঘর ছেড়ে যায় তাহলে তার বাচ্চা মেয়েটির কি হবে? তাকে তো এই নরকেই বড় হতে হবে। এই শকুনেরা কি সেই বাচ্চা মেয়েটিকে ছেড়ে কথা বলবে? তার সন্তানের নিয়তি, তার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করেই কিন্তু আহ, বাঁশি আজ ঘর ছাড়তে পারলো না। আসলে আমাদের সমাজ কিছু নীতিবোধের শৃঙ্খলে আমাদের বাঁধতে চায়। এই শৃঙ্খল আমাদের সুপথে চালনা করার জন্যই। আমরা অনেকেই এই শৃঙ্খলকে কিন্তু মানি না, আমরা ভেঙে ফেলে স্বেচ্ছায় নিজেদের পথ রচনা করি। কিন্তু আমাদের বাঁশি সেটা করেনি। বাঁশি কিন্তু সমাজ নির্ধারিত এই শৃঙ্খল বোধের মানদণ্ড থেকে নিজেকে বিচ্যুত করেনি। বাঁশি কিন্তু নিজের সততার জোরে, নিজের যে নীতিবোধের যে মানদণ্ড সেখান থেকে বিচ্যুত হয়নি। বাঁশি তার নিজস্ব সৎ চরিত্রের বৈশিষ্ট্যে অটল থেকে অন্য পথে কিন্তু পা বাড়ায়নি। বাঁশি শেষ পর্যন্ত মেয়েকে সাথে নিয়ে এ সংসারেই কিন্তু থেকে গেল। সত্যিই তো পালানোটাই তো কোনো কোনো উপায় নয়। এভাবেও লড়াই করা যায় এবং আমাদের গল্পের সমাপ্তি এখানেই ঘটছে। আজ আমার পাঠও এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে অনুষ্ঠানে থাকার জন্য। নমস্কার। অসংখ্য ধন্যবাদ মেঘা ভট্টাচার্যকে। আহ, স্যার, আমাদের কাছে সেরকম কোনো প্রশ্ন নেই, দু একটি রয়েছে, আমি তুলে ধরছি। শ্রদ্ধেয় নাজিবুর রহমান মল্লিক মহাশয় জানতে চেয়েছেন, স্যার, সিলেটি নাগরীতে লেখা হালতুন নবীর পরবর্তী সময়ে 1884-তে কলকাতায় নূরিয়া প্রেস থেকে প্রকাশিত মনিরুদ্দিন আহমদ এর লেখা কালন নবীর কি কোনো সম্পর্ক আছে? স্যার শুনতে পাচ্ছেন? না, হালতুর কালো নূর যেটা বলছেন সেটার সাথে সংযোগ থাকার কথা না। হালতুর নবীটা খুব ব্যাপক পঠিত এবং সেটা বাংলায়ও এটা তর্জমা হয়েছে, এবং এটা এটা খুবই ব্যাপক পঠিত। এর 9টি সংস্করণ হয়। আচ্ছা স্যার, আমাদের কাছে আরেকটা প্রশ্ন ছিল, আমি প্রশ্নটা উত্থাপন করছি, যদিও উত্তরটা আপনি অলরেডি আলোচনাতে দিয়ে দিয়েছেন। শ্রদ্ধেয় নাজিবুর রহমান মল্লিক, না, এই প্রশ্নটা হচ্ছে হ্যাঁ, শ্রদ্ধেয় মিম মিজান, উনি বলছেন যে আমার একটি প্রশ্ন আছে, আশা করি আজকের অতিথি উত্তর দেবেন। আমার জানা মতে তিনি কিশোরগঞ্জের মানুষ, নাগরী সিলেটের ভাষা। তিনি কেমন করে এ ভাষা শিখলেন, কিভাবে আগ্রহী হলেন? আমার যতদূর মনে পড়ছে আপনি স্যার বলেছিলেন।
হ্যাঁ, আমি আংশিক বলেছি। এরপরও যেটা বলতে চাই যে সিলেট এবং কিশোরগঞ্জ পাশাপাশি জেলা, এবং এই নাগরি অধ্যুষিত যে অঞ্চল, বিশেষ করে আসামের কাছাড়, করিমগঞ্জ, সিলেট, নেত্রকোনা, কিশোরগঞ্জ, এই এলাকাগুলো নাগরি অধ্যুষিত এলাকা। এবং সে অর্থে আপনার এই কিশোরগঞ্জে আপনার সিলেটি নাগরিক চর্চা আমার মা আর কাছ থেকে আমি প্রথমে শিখি। এবং আমার বাবা সিলেটে চাকরি করতেন, সিলেট সুনামগঞ্জে শিক্ষকতা করতেন। সেইখানে আমাদের যাতায়াত হয়েছে, এর মাধ্যমে আমার এই চর্চা আরো বেগবান হয়েছে। এবং এর একাডেমিক চর্চাটি আমি করার ফলেই নাগরিক বিশেষজ্ঞের লাইনে হয়তো আমি উত্তীর্ণ হতে পেরেছি। আর এটা ঠিকই বলেছেন মিজান সাহেব যে কিশোরগঞ্জের মানুষ নাগরিকতে তো এতটা হওয়ার কথা না। তো আমার একটা আলাদা লেখা আছে, এটা জালালাবাদ বার্ষিকী 1992 সালে ছাপা হয়। এটা হলো কিশোরগঞ্জে সিলেটি নাগরিকতা। এই কিশোরগঞ্জের অংশটাকে আমি আলাদা সেখানে তুলে ধরার চেষ্টা করি। ধন্যবাদ মিজান সাহেবকে। ধন্যবাদ স্যার। সাইফুল্লাহ স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, আমাদের আর কোনো প্রশ্ন নেই, আপনি শেষ করুন। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিই, আসলে আপনার স্যার ভিডিওটা নেট অন সমস্যা রয়েছে। আছে, এতটাই অসুবিধার মধ্যে যে আমি বারবার লেফট করে যেতে বাধ্য হচ্ছিলাম। তো তার মধ্যে অনুষ্ঠানটা শেষ হয়েছে, এটা ভালো লাগছে। আমরা আজকে প্রথমেই বলেছিলাম যে প্রচলিত ধারার বাইরে গিয়ে একটু অন্য রকমের সাহিত্য স্থাপন আমরা করতে চেয়েছি। সেটা আমাদের নিশ্চয়ই আনন্দ দিয়ে। স্যার আপনার মিউট হয়ে গিয়েছে। সাইফুল্লাহ স্যারকে বলছি, আপনার মিউট হয়ে গিয়েছে। সাইফুল্লাহ স্যারকে বলছি, আপনি মিউট হয়ে গিয়েছেন। আচ্ছা স্যার, আমাদের বারবার জানিয়েছেন যে যান্ত্রিক গোলযোগের জন্য তিনি বারবার বেরিয়ে গিয়েছেন, লেফট হয়েছেন। এখনও হতে পারে তেমনই কোনো প্রবলেম। তো আমরা যেহেতু সময় উত্তীর্ণ করেছি, আমাদের আজকের আলোচনা চক্রে উপস্থিত শ্রদ্ধেয় সুধীমণ্ডলী প্রত্যেককেই আমরা স্বাগত জানাচ্ছি, আমরা শ্রদ্ধা জানাচ্ছি। আর আনুষ্ঠানিক ধন্যবাদ দিয়ে আমরা এখানেই শেষ করছি। এবং আমাদের সঙ্গে যে সুধী দর্শক মণ্ডলী ছিলেন, আমাদের প্রত্যেক শ্রোতাবৃন্দকে আমরা ধন্যবাদ দিয়ে, আমরা শ্রদ্ধা জানিয়ে আজকের আলোচনা পর্ব আমরা এখনই শেষ করব। সাইফুল্লাহ স্যার যুক্ত হয়েছেন, যদি তিনি কিছু বলেন। ছিন্ন হয়ে যাচ্ছে যোগাযোগ। হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে। আমরা আর কিছু বলছি না, কারণ এই পরের মুহূর্তেই হয়তো আবার বিচ্ছিন্ন হয়ে যাবে যোগাযোগ। তো সবাই ভালো থাকুন, সবাইকে শুভরাত্রি জানাচ্ছি, শুভকামনা জানিয়ে শেষ করছি। আগামী শনিবার আমরা আবার এই অনুষ্ঠানে মিলিত হতে পারবো এই প্রত্যাশা রেখে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে স্যার আমরা এখানেই লাইভটা এন্ড করছি। আপনার এই বন্ধ করেছো? ইউটিউব বন্ধ করেছো? হ্যাঁ হ্যাঁ। কি হচ্ছে বলতো, প্রতি 3-4 মিনিট পর পর কেটে যাচ্ছে।